হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বিozone। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 11-এর এনসিইআরটি বইয়ের প্রতিটা ওয়ার্ড, লাইন এর মিনিং ভালোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব বাংলা ভার্সনে। কেননা এই বইটা হচ্ছে তোমার নিটের জন্য খুবই, নিট এবং বাকি সমস্ত এক্সামগুলো হয় তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। কিন্তু আমাদের অনেক ছেলেমেয়েরা যার মানে বুঝতে পারে না বা হয়তো বুঝতে অসুবিধা হয়, তাই সে অসুবিধা দূর করার জন্য আমার এই ভিডিও বানানো। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথম হচ্ছে ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড। ডাইভার্সিটি শব্দের অর্থ কি? ডাইভার্সিটি মানে হচ্ছে বৈচিত্র্য। বৈচিত্র্য মানে হচ্ছে এই পৃথিবীতে কার বৈচিত্র্য? লিভিং ওয়ার্ল্ড, অর্থাৎ জীবের বৈচিত্র্য। পৃথিবীতে দু রকমের বস্তু পাওয়া যায়, জীব এবং জড়। এবার জীব যে রয়েছে পৃথিবীতে এত রকমের 1.7 মিলিয়ন তোমার ডিফারেন্ট প্রজাতি রয়েছে পৃথিবীতে। এবং এই প্রজাতিগুলো কী হচ্ছে, সবাই সবার থেকে আলাদা। এবং একটা অঞ্চলে অনেকগুলো প্রজাতি জীব একসাথে বাস করে। তারপরে আমরা বিভিন্ন জীবকে দেখতে পাই এবং এই জীবগুলো বিভিন্ন ধরনের জীবগুলো নিয়ে হচ্ছে প্রজাতি বা জীবজগতের প্রজাতি বা জীবজগতের বৈচিত্র্য। তো শুরু করে দেখো, বলছে এখানে বায়োলজি ইজ দ্য সায়েন্স, লাইফ ফর্মস অ্যান্ড লিভিং প্রসেস। লাইফ ফর্মস মানে এখানে কতগুলো বিভিন্ন ধরনের জীবন রয়েছে এবং লাইফ প্রসেস এবং সেই জীবনগুলো কিভাবে চলছে। দুটো টার্ম এখানে, একটা হচ্ছে লাইফ ফর্ম আর একটা হচ্ছে লিভিং প্রসেস। কিভাবে তারা বেঁচে আছে, তাদের জীবন কিভাবে চলছে, তাদের ফুড কেমন, হ্যাবিটেট কেমন, তাদের বিহেভিয়ার কেমন, তারা দিনরাতে কি করে, এই সমস্ত জিনিসগুলো নিয়ে তোমার হচ্ছে লিভিং প্রসেস। The living world comprise an amazing diversity of living organism. লিভিং ওয়ার্ল্ড মানে এই যে জীবিত জগৎ, দুরকম জগৎ, একটা জীবিত জগৎ, জড় জগৎ। তো বলছে যে লিভিং ওয়ার্ল্ড, এই জীবের জগৎ রয়েছে, সেই জগৎটা কি রয়েছে, বিভিন্ন ধরনের জীবিত অর্গানিজমরা এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, বৈচিত্র্য রয়েছে। আর্লি ম্যান কুড ইজিলি পারসিভ দ্য ডিফারেন্স বিটুইন ইনঅ্যানিমেট ম্যাটার অ্যান্ড লিভিং অর্গানিজম। আগেকার মানুষরা খুব সহজেই তোমার পৃথক করতে পারতো কাকে? ইনঅ্যানিমেট মানে হচ্ছে যে যাদের মধ্যে জীবন নেই, সমস্ত বস্তুর মধ্যে জীবন নেই, এবং একটা হচ্ছে লিভিং অর্গানিজম এবং যাদের মধ্যে জীবন আছে। আর্লি ম্যান ডিফাইন্ড সাম অফ দ্য ইনঅ্যানিমেট ম্যাটার। আগেকার মানুষরা কিছু ইনঅ্যানিমেট ম্যাটারকে তোমার তুলে ধরেছিল। যেমন কি হচ্ছে, যেমন ধরে নাও এখানে বলছে উইন্ড, বায়ু, সি, সমুদ্র এবং ফায়ার, আগুন, অ্যাটসেট্রা। অ্যান্ড সাম অ্যামং দ্য অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস, এবং তার সঙ্গে যে অ্যানিমেট ম্যাটারগুলো তুলে ধরেছিল সেগুলো হচ্ছে কি প্রাণী এবং উদ্ভিদ। এ কমন ফিচার অফ অল সাচ ফর্মস অফ ইনঅ্যানিমেট অ্যান্ড অ্যানিমেট অবজেক্টস ওয়াজ দ্য সেন্স অফ অ। সেন্স অফ অ বলতে এখানে বোঝা হচ্ছে কি যে ইনঅ্যানিমেট এবং অ্যানিমেট দু ধরনের অবজেক্টের মধ্যে কি রয়েছে, একটা বিস্ময় রয়েছে, সেন্স অফ অ। অর ফিয়ার, একটা ভয় রয়েছে, দ্যাট দে ইভোকড, যে তাদের উদ্দীপনা জাগাতো। দ্য ডিসক্রিপশন অফ লিভিং অর্গানিজম ইনক্লুডিং হিউম্যান বিংস বিগান মাচ লেটার ইন হিউম্যান হিস্ট্রি। দ্য ডিসক্রিপশন, মানুষের সম্পর্কে যে সমস্ত ডেসক্রিপশন বা বর্ণনা পৃথিবীতে, এটা অনেক পরে শুরু হয়েছিল। মানুষ সম্পর্কে পড়াশোনা, মানুষের বর্ণনা, মানুষের জীবনযাত্রা, এগুলো নিয়ে। কিন্তু প্রথমে কী হচ্ছে, ইনঅ্যানিমেট এবং অ্যানিমেট ম্যাটার, জীবিত বস্তু এবং জড়বস্তুর মধ্যে করা হতো, ওটাকে নিয়ে ধারণা করা হতো, ওদের ডিসক্রিপশন করা হতো। সোসাইটিজ হুইচ ইনডালজ অ্যানথ্রোপোসেন্ট্রিক মানে হচ্ছে মানব কেন্দ্রিক, মানে আমাদের যে সমাজ সেটা কি হচ্ছে মানব কেন্দ্রিক সমাজ। ভিউ অফ বায়োলজি কুড রেজিস্টার লিমিটেড প্রোগ্রেস ইন বায়োলজিক্যাল নলেজ। বর্তমানে কী হচ্ছে, আমাদের যে মানবকেন্দ্রিক সমাজ সে সম্পর্কে আমাদের কিন্তু খুব লিমিটেড ধারণা, খুব অল্প পরিমাণ ধারণা তৈরি হয়েছে।
systematic and monumental description of life forms brought in out of necessity detailed system of identification, nomenclature and classification. তাহলে এখানে কতগুলো ওয়ার্ড রয়েছে, যেমন সিস্টেমেটিক মানে হচ্ছে ইভলিউশনারি রিলেশনশিপ, অর্থাৎ বিবর্তনগত যে পরস্পরের সঙ্গে সম্পর্ক, সেটা বলার জন্য সিস্টেমেটিক্স ব্যবহার করা হয়। মনুমেন্টাল ডেসক্রিপশন মানুষ সম্পর্কে যে বর্ণনা দেওয়া হয়েছে, কি রয়েছে, লাইফ ফর্মস ব্রট আউট নেসেসারি ডিটেল সিস্টেম, কি ডিটেল সিস্টেমের মাধ্যমে বর্ণনা করা হচ্ছে, সেটাকে আইডেন্টিফাই করা, অর্থাৎ একটি মানুষ সম্পর্কে ধরনের বর্ণনা দিবে, তার জন্য কী করতে, মানুষ সম্পর্কে আইডেন্টিফিকেশন, তার কী কী ক্যারেক্টারিস্টিক ফিচার্স রয়েছে, তার জন্য একে আমরা মানুষ বলছি, অন্য প্রাণী বলছি, আইডেন্টিফিকেশন। এবং হচ্ছে কি নোমেনক্লেচার, তারপর আইডেন্টিফাই, যখন অনেকগুলো ক্যারেক্টারের মাধ্যমে দেখা গেল যে হ্যাঁ মানুষ একটা জীব, অন্য জীব থেকে আলাদা, তখন সেই জীবটাকে আবার তোমার একটা নামকরণ করা হলো, কারণ পৃথিবীতে অনেক জীব রয়েছে, এবার তাদের যদি নামকরণ না করা হয় তাহলে আলাদা করে চেনা যাবে কীভাবে। নামকরণ করার পর আবার সেই চারিত্রিক বৈশিষ্ট্যের ভিত্তিতে তাকে একটা নির্দিষ্ট শ্রেণীতে বিন্যাস করা হয়। এটাকে বলা হচ্ছে আইডেন্টিফিকেশন, নোমেনক্লেচার অ্যান্ড ক্লাসিফিকেশন। দ্য বিগেস্ট spin-off of such studies was the recognition of the sharing of similarities among living organisms, both horizontally and vertically. Horizontally means তোমার এই যে আমাদের বাদর থেকে ধরে না মানুষ এসছে, তো এটা কি হচ্ছে, এটা হচ্ছে হরাইজন্টাল রিলেশন, এটা হচ্ছে ভার্টিক্যাল রিলেশনশিপ। ভার্টিক্যাল মানে একটার পর একটা কিভাবে এসছে, আর হরাইজন্টাল মানে হচ্ছে যারা এখন বর্তমানে আছে তাদের মধ্যে কি সম্পর্ক রয়েছে, সেটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল। ওকে, যারা তোমার আগে থেকে এসছে এখন বর্তমান আধুনিক যুগে, আর আধুনিক যুগে যারা আছে তাদের মধ্যে সম্পর্ক, সেটা হচ্ছে তোমার হরাইজন্টাল। আর ভার্টিক্যাল হচ্ছে কি যারা আগে ছিল, যারা এখন নেই, বিলুপ্ত হয়ে গেছে, তাদের সঙ্গে এখনকার যে সম্পর্ক, যেটা আমরা সিস্টেমেটিক্স কথাটা বললাম। That all present day living organisms are related to each other and also to all organisms that ever lived on this earth, or revolution which humbled man and led a cultural movement for conservation of biodiversity. তাহলে কি বললাম যে ধরুন আমাদের পূর্বপুরুষ কি ছিল, অস্ট্রালোপিথেকাস। এই অস্ট্রালোপিথেকাস ধরুন আমাদের পূর্ব কমন পিথেকাস, এটা হচ্ছে বাদর এবং মানুষের কমন পূর্বপুরুষ। এখান থেকে আমরা ধরুন হোমোসেপিয়েন্স এসেছি, এবার এই যে সিকোয়েন্স, অস্ট্রালোপিথেকাস, র্যামাপিথেকাস, হোমো হেভিলিস, এগুলো হচ্ছে আগেকার মানুষের প্রজাতি, হিবিলিস। তো এই যে পর মানুষরা এসছে, তারপর আমাদের মানুষরা এসছে, তো এদের মধ্যে কি একটা রিলেশনশিপ ছিল, এটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল রিলেশনশিপ। আর হরাইজন্টাল মানে এবার যে হোমোসেপিয়েন্স, অনেকগুলো হোমোসেপিয়েন্স রয়েছে, এবং এই হোমোসেপিয়েন্সের সঙ্গে আরও যে অন্যান্য জীবরা বর্তমানে রয়েছে তাদের মধ্যে কীরকম সম্পর্ক, এটা আমরা ইকোলজি বলা হয়, সম্পর্ককে অধ্যয়নকে ইকোলজি বলা হয়, এবং সেই সম্পর্ককে বলা হচ্ছে তোমার ইকোসিস্টেম, সেটাকে বলা হচ্ছে এখানে তোমার হরাইজন্টাল রিলেশনশিপ। এবং এটা কি করছে, এই যে রিলেশনশিপ, এটাই আমাদের কি হচ্ছে, বায়োডাইভার্সিটি টিকে রেখেছে। যদি রিলেশনশিপ না থাকতো তাহলে কিন্তু বায়োডাইভার্সিটি টিকে থাকতো না। ইন দ্য ফলোয়িং চ্যাপ্টার্স দিস ইউনিট ইউ উইল গেট ডেসক্রিপশন ইনক্লুডিং ক্লাসিফিকেশন। এই চ্যাপ্টার আমরা জানবো কীভাবে শ্রেণীবিন্যাস করা হয়, অফ অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস ইন ট্যাক্সোনমিস্ট প্রপার্টিস। ট্যাক্সোনমি মানে হচ্ছে কি বিট্যাক্সোনমি। ট্যাক্সোনমি কথাটা এসছে দুটো ওয়ার্ড থেকে, একটা এসছে ট্যাক্সিস, একটা এসছে নোমস। ট্যাক্সিস মানে হচ্ছে কি তোমার, নোমস মানে হচ্ছে রুলস, আর ট্যাক্সিস মানে হচ্ছে কি সজ্জাক্রম, অর্থাৎ একটা নির্দিষ্ট পদ্ধতিতে কি করা হয়, সজ্জাক্রম করা হয়। যেমন ধরুন একটা জীবকে তুমি যখন কি করছো, প্রথমে তার চারিত্রিক বৈশিষ্ট্যকে আইডেন্টিফাই করছো, তারপর তাকে কী করছো, তারপর নামকরণ করছো একটা, তারপর তাকে একটা নির্দিষ্ট শ্রেণীতে ভাগ করে দিচ্ছ, হলো। এরপরে ভাগ করার পরে ভাগ করছো কিসের উপর ভিত্তি করে, তার মরফোলজিক্যাল ক্যারেক্টার, তার জিওগ্রাফিক্যাল ক্যারেক্টার, তার অ্যানাটমিক্যাল ক্যারেক্টার, সাইটোলজিক্যাল, বায়োকেমিক্যাল, জেনেটিক্যাল ক্যারেক্টারের মাধ্যমে তুমি ভাগ করে দিচ্ছ। এবং কিসের মাধ্যমে আর কি করছো,
এবং তাদের মধ্যে রিলেশনশিপ, যে তারা কোথা থেকে কোন ধরনের জীব থেকে তাদের উৎপত্তি হয়েছে সেটাকে বলা হচ্ছে তোমার নর্মস বা রুলস। হলো, এইভাবে তোমার অ্যারেঞ্জমেন্ট করতে হবে। নেক্সট কোয়েশ্চেন এখানে দেখো, আর্নস্ট মেয়ার। এই আর্নস্ট মেয়ার একজন তোমার সায়েন্টিস্ট ছিল যে 5 জুলাই 1904 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিল। কোথায়? কেম্পটন, জার্মানি। আর্নস্ট মেয়ার দ্য হার্ভার্ড ইউনিভার্সিটি ইভলিউশনারি বায়োলজিস্ট কারা? যারা হচ্ছে এই জীবের মধ্যে পারস্পরিক সম্পর্ক বের করতে, যারা জীবের মধ্যে পারস্পরিক সম্পর্ক যারা বের করে, তারা হচ্ছে ইভলিউশনারি বায়োলজিস্ট, হু হ্যাজ বিন কল্ড দ্য ডারউইন অফ দ্য 20th century। বায়োলজি ফিল্ডে ডারউইনকে একটা মহান বৈজ্ঞানিক হিসেবে ধারণা করে, বৈজ্ঞানিক, একজন সোশ্যালিস্ট, ফিলোসফিস্ট, দার্শনিক হিসেবে। তো একে 20th century দার্শনিক বলে। এটা একটা এমসিকিউ কোশ্চেন হতে পারে যে 20th century দার্শনিক কাকে বলা, ডারউইন কাকে বলা হয়, সেটা হচ্ছে তোমার এই আর্নস্ট মেয়ারকে। অজন অফ দ্য 100 গ্রেটেস্ট সায়েন্টিস্ট অফ অল টাইম। পৃথিবীর যে পৃথিবীতে এখন পর্যন্ত 100 জন মহান বৈজ্ঞানিক, তাদের মধ্যে একজন ছিল কে? এই আর্নস্ট মেয়ার। সে জয়েন করেছিল কোথায়? হার্ভার্ড ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সায়েন্স 1953 অ্যান্ড রিটায়ার্ড 1975। অর্থাৎ মোটামুটি দীর্ঘ 22 বছর হার্ভার্ড ইউনিভার্সিটিতে আর্টস অ্যান্ড সায়েন্সের প্রফেসর ছিলেন। অ্যাজিউমিং দ্য টাইটেল আলেকজান্ডার অ্যাগাসিস প্রফেসর অফ জুলজি এমিরাটস। এটা একটা পদবি বা এটা একটা তোমার সম্মান পেয়েছিল কি? আলেকজান্ডার অ্যাগাসিস প্রফেসর অফ জুলজি এমিরাটস। থ্রু আউট his nearly 80 years of career, his research spanned ornithology. Ornithology কথাটির অর্থ হচ্ছে পক্ষী নিয়ে যারা গবেষণা করে, বার্ডস নিয়ে যারা গবেষণা করে, তাদেরকে বলা হয় অর্নিথোলজিস্ট। তারপর বলছে কি? ট্যাক্সোনমি বললাম যে নির্দিষ্ট নিয়ম অনুসারে জীবকে শনাক্তকরণ, শ্রেণীবিন্যাস এবং নামকরণ করা হয়, তাকে ট্যাক্সোনমি বলা হয়। জিওগ্রাফি, মানে হচ্ছে প্রাণী, আর জিওগ্রাফি মানে ভৌগোলিক পরিবেশ। অর্থাৎ এই পৃথিবীতে যেভাবে এই যে ভৌগোলিক পরিবেশের মধ্যে জীবরা ছড়িয়ে রয়েছে, তাদেরকে বলা হয় জিওগ্রাফি। ইভলিউশন মানে একটা জীবের সঙ্গে আরেকটা জীবের যে সম্পর্ক, অর্থাৎ কোন জীব থেকে নতুন জীব এসে, যেমন আমরা তাহলে এককোষী জীব থেকে বহুকোষী জীবের সৃষ্টি হয়েছে, বহুকোষী জীব থেকে আরো উন্নত হয়ে মানুষের মধ্যে জীবের সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে ইভলিউশনারি রিলেশনশিপ। বলে আমাদের এককোষী ব্যাকটেরিয়ার সঙ্গে কিন্তু আমাদের শরীরের কোষের মিল রয়েছে। যদি আমাদের ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়াকে দেখা হয়, তাহলে এটা কিন্তু এককোষী জীবের মতো বৈশিষ্ট্য বহন করে। সিস্টেমেটিক্স মানে ইভলিউশনের কথার মধ্যে সিস্টেমেটিক, যেখানে তোমার আইডেন্টিফিকেশন, নোমেনক্লেচার এবং ক্লাসিফিকেশন, এই 3টে পদ্ধতির সঙ্গে কি হচ্ছে? জীবের যে জাতিজনিগত সম্পর্ক রয়েছে ব্যাখ্যা করে। অ্যান্ড দ্য হিস্ট্রি অফ ফিলোসফি, এবং দর্শনের যে ইতিহাস, মানে বায়োলজির যে দর্শন মধ্যে একটা উদাহরণ ধরে না যে মানুষ থেকে বাদর এসছে, বাদর থেকে মানুষ এসছে, এতে প্রমাণ নেই, কিন্তু এটা একটা হাইপোথিসিস, কারণ এর মানুষের সঙ্গে বাদরের মিলটা অনেকটা বেশি, কোন মিসিং লিঙ্ক এখনো পাওয়া যায়নি। ওকে, এটা একটা ফিলসফি। হি অলমোস্ট সিঙ্গেল হ্যান্ডলি মেড অরিজিন অফ স্পিসিস। এই যে অরিজিন অফ স্পিসিস জন্য তিনি বিখ্যাত। অরিজিন মানে প্রজাতির সংজ্ঞাটা কি? প্রজাতি বলছে সেন্ট্রাল কোয়েশ্চেন অফ দ্য ইভলিউশন এবার দ্যাট ইট ইজ টুডে। হি অলসো পায়োনিয়ার। তার প্রজাতি হচ্ছে কি? যারা ইন্টারব্রিড অর্গানিজম, যে সমস্ত অর্গানিজমের মধ্যে যারা জননের মাধ্যমে আপত্য জীবটা সুস্থ এবং পরবর্তী জেনারেশন তৈরি করতে পারবে, তাকেই বলা হচ্ছে তোমার এই স্পিসিস কনসেপ্ট দিয়েছিল আর্নস্ট মেয়ার। হি অলসো পায়োনিয়ার দ্য কারেন্টলি অ্যাকসেপ্টেড ডেফিনেশন অফ বায়োলজিক্যাল স্পিসিস। বায়োলজিক্যাল স্পিসিস সঙ্গে এটা বললাম, যে সমস্ত অর্গানিজমরা নিজেদের মধ্যে জনন সম্পন্ন করে এবং তারপর আপত্য জীবটা উর্বর তৈরি হয়, তাকেই বলা হচ্ছে প্রজাতি। যেমন তুমি ধরে নাও লায়ন এবং টাইগার, এর মধ্যে যদি ক্রস ঘটানো হয়, তাহলে কিন্তু লাইগার তৈরি হয়, কিন্তু সেই জীবটা বন্ধ হয়, কারণ লায়ন এবং টাইগার হচ্ছে আলাদা প্রজাতির জীব। সুতরাং একই প্রজাতির জীবের মধ্যে একমাত্র জনন সম্ভব হয়। মেয়ার ওয়াজ অ্যাওয়ার্ডেড 3 prizes widely regarded the triple crown of biology. 3টে প্রাইজ পেয়েছিল। দ্য বেলজিয়ান প্রাইজ in 1983, দ্য ইন্টারন্যাশনাল প্রাইজ ফর বায়োলজি 1994, and the Crafoord Prize in 1999. Mayer died at the age of 100 in the year 2004.
এখান থেকে এমসিকিউ কোশ্চেন কি হতে পারে, যে ডারউইন অফ 20th সেঞ্চুরি কাকে বলা হয়, আর্নস্ট মেয়ার। স্পিসিস কনসেপ্ট কে দিয়েছিল, আর্নস্ট মেয়ার। তারপর তাকে আলেকজান্ডার অ্যাগাসিস প্রফেসর অফ জুলজি এমিরেটস, এই পুরস্কারটা কে পেয়েছিল, আর্নস্ট মেয়ার। এবং হচ্ছে কি সে আরও 3টি কি পুরস্কার হয়ে যায়, বালজান প্রাইজ 1983, ইন্টারন্যাশনাল প্রাইজ ফর বায়োলজি 1994 এবং ক্র্যাফোর্ড প্রাইজ 1999। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট কে দিয়েছিল, এটা হচ্ছে আর্নস্ট মেয়ার দিয়েছিল। নেক্সট, এবার চলে এসো দ্য লিভিং ওয়ার্ল্ড। এবার শুরু হলো চ্যাপ্টারটা। হাউ ওয়ান্ডারফুল ইজ দ্য লিভিং ওয়ার্ল্ড, এই পৃথিবী, এই জীবের যে পৃথিবী সেটা কতই না বিস্ময়। দ্য ওয়াইড রেঞ্জ অফ লিভিং টাইপস ইজ অ্যামেজিং। এই যে আমাদের বিভিন্ন ধরনের ওয়াইড টাইপ, মানে লার্জ নাম্বার অফ ডিফারেন্ট অর্গানিজমস আর প্রেজেন্ট ইন দিস নেচার, সেটা অ্যামেজিং। দ্য এক্সট্রাঅর্ডিনারি হ্যাবিটেট ইন হুইচ উই ফাইন্ড লিভিং অর্গানিজম, বি ইট কোল্ড মাউন্টেন, তাহলে আমরা কোথায় কোথায় লিভিং অর্গানিজমকে পাচ্ছি, পাহাড়ের মধ্যে পাচ্ছি, ডেসিডুয়াস ফরেস্টের মধ্যে পাচ্ছি, অর্থাৎ পর্ণমোচী যে অরণ্য সেখানে পাচ্ছি, ওশেন সমুদ্রের মধ্যে পাচ্ছি, ফ্রেশ ওয়াটারের মধ্যে পাচ্ছি, লেকস হ্রদের মধ্যে পাচ্ছি, ডেজার্ট মরুভূমির মধ্যে পাচ্ছি, আবার হট স্প্রিং উষ্ণ প্রস্রবণের মধ্যে পাচ্ছি, এবং লিভস আপ স্পিচলেস। মানে পৃথিবীর সমস্ত জায়গাতে যে জীবের বিস্তার রয়েছে, সে উষ্ণ প্রস্রবণই হোক, সমুদ্রের তলায় হোক, পাহাড়ি হোক, বা তোমার হচ্ছে একটা পর্ণমোচী বৃক্ষে ডেসিডুয়াস ফরেস্টের হোক, জীবের যে এই যে বিস্তার সেটা কি হচ্ছে বলছে স্পিচলেস, মানুষের কথাকে হারিয়ে দেয়, অর্থাৎ মানুষকে পাগল করে দেয়। সরি। The beauty of galloping horses, of the migrating bird, the valley of flowers, or the attacking sharks evoke awe and deep sense of wonder. এই যে তোমার হচ্ছে গ্যালোপিং হর্স, ছুটন্ত ঘোড়ার দিকে বলছে, বা তোমার হচ্ছে মাইগ্রেটিং বার্ড, যে বার্ডগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় মাইগ্রেট করে, দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স, অর্থাৎ ফুলের যে উপত্যকা রয়েছে, অর দ্য অ্যাটাকিং শার্ক, অর্থাৎ যে শার্ক আক্রমণাত্মক যে হাঙর রয়েছে, সেগুলো সবই কী করছে, আমাদের মনে উদ্দীপনা সৃষ্টি করছে, সেন্স অফ এবং কি বিস্ময় সৃষ্টি করছে, এবং ডিপ সেন্স, গভীর একটা মানে তৈরি করছে। দ্য ইকোলজিক্যাল কনফ্লিক্ট অ্যান্ড কোঅপারেশন অ্যামং মেম্বার্স অফ পপুলেশন, ইকোলজিক্যাল কনফ্লিক্ট অ্যান্ড কোঅপারেশন, মানে ইকোলজি কথার অর্থ কী, ইকোলজি ঐকোস অ্যান্ড লোগোস দুটো টার্ম নিয়ে ইকোলজি তৈরি হয়েছে। এবার ইকোলজিতে বলা হচ্ছে যে, ইকোলজিতে তোমার বলা হচ্ছে কি বলা হচ্ছে, ইকোলজিতে বলা হচ্ছে যে ইকোলজি শব্দের অর্থে বলা হচ্ছে যে কিভাবে একটা জীব অন্য একটা জীবের, মানে ইকোলজি কথা একটা জীব এবং অন্য জীবের মধ্যে কী সম্পর্ক, সেই সম্পর্কের অধ্যয়নকে বলা হচ্ছে আমাদের ইকোলজি। সেই সম্পর্কের অধ্যয়নকে আমরা বলছি কি ইকোলজি। ক্লিয়ার? এবার সেই সম্পর্ক অধ্যয়নে যখন আমরা ইকোলজি বলছি, এবং সেই ইকোলজি আর সম্পর্ক মানে কি, সম্পর্ক শুধুমাত্র গুড সাইড তো নেই, সেখানে অবশ্যই ব্যাড সাইডও রয়েছে। ওকে, আমার ধরুন একটা বাঘ একটা হরিণকে খেয়ে ফেলছে, এখানে কনফ্লিক্ট রয়েছে। আবার ধরো না কী হচ্ছে, যে দুটো জীব পাশাপাশি বাস করছে, দুজনে উপকৃত হচ্ছে, এতে কোঅপারেশন রয়েছে। এবং মেম্বার অফ পপুলেশন, হোয়াট ইজ দ্য মিনিং অফ পপুলেশন, গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল ইজ কল্ড পপুলেশন। অর্থাৎ একই প্রজাতির অনেকগুলো জীবকে একসঙ্গে পপুলেশন বলা হয়। এমন পপুলেশন, আপনার অনেকগুলো পপুলেশন মিলে তৈরি হয় তোমার কমিউনিটি। ওকে, একই প্রজাতির অনেকগুলো জীব নিয়ে তৈরি হয় পপুলেশন, আর অনেক পপুলেশন নিয়ে তৈরি হয় একটা কমিউনিটি, অনেক কমিউনিটি নিয়ে তৈরি হয় বায়োম। ওকে, অ্যান্ড অনেকগুলো বায়োম নিয়ে তৈরি হয় ইকোসিস্টেম। Or even on the molecular traffic inside a cell makes us deeply reflect on what indeed is life. এবার কোষের মধ্যে দেখ কতগুলো কোষ অঙ্গাণু, এবং প্রত্যেকটা কোষ অঙ্গাণুর একটা নির্দিষ্ট কাজ রয়েছে। এটা কি করছে, এটা হচ্ছে তৈরি করছে ইনডিড ইজ লাইফ, কীভাবে জীবনগুলো তৈরি হচ্ছে। প্রকৃতপক্ষে জীবনটা কি আসলে বলতে চাইছে এখানে, যে এই যে পৃথিবীতে এতগুলো জীব রয়েছে এবং জীবের মধ্যে ইকোলজিক্যাল কনফ্লিক্ট, দ্বন্দ্ব রয়েছে, আবার ইকোলজিক্যাল সহযোগিতা রয়েছে।
এবং বলছে অ্যান্ড ইভেন ইন দ্য মলিকুলার ট্রাফিক মানে হচ্ছে কি, এই যে তোমার একটা কোষের মধ্যে এত কোষ সংগঠন, সব কোষ সংগঠনের মধ্যে এতগুলো কাজ যে তৈরি হচ্ছে, ডিএনএ, আরএনএ, এগুলো যে রয়েছে, এগুলো প্রতিলিপিকরণ, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এগুলো সব হতে আছে, এগুলো আমাদের ডিপলি রিফ্লেক্ট করছে, অর্থাৎ গভীরভাবে একটা যে আলোকপাত করছে যে আসলে হোয়াট ইনডিড লাইফ, জীবনটাই কি, প্রকৃতপক্ষে জীবনটা কি, জীবন কি। দ্য কোয়েশ্চেন হ্যাজ টু ইমপ্লিসিট কোয়েশ্চেন্স উইদিন ইট, মানে প্রশ্নের আবার ভিতরে আরও প্রশ্ন আমাদের মধ্যে জেগে উঠছে। দ্য ফার্স্ট ইজ এ টেকনিক্যাল অন অ্যান্ড সিক অ্যান্সার টু হোয়াট লিভিং ইজ অপোজ টু দ্য নন লিভিং। তাহলে আমাদের কাছে প্রথম প্রশ্ন জেগে উঠছে কি, যে এই যে জীবন বা লিভিং, জীবিত বস্তু বা জীবন, এটা কীভাবে তোমার নন লিভিং থেকে আলাদা হচ্ছে। অ্যান্ড দ্য সেকেন্ড ইজ অন ফিলোসফিক্যাল অন, এবং নেক্সট কোয়েশ্চেনটা কি, এর পিছনে দর্শন কি। ওকে, অ্যান্ড সিক্স অ্যান্সার টু হোয়াট দ্য পারপাস অফ লাইফ, মানে একটা বলছে কি যে কিভাবে জীবিত জিনিস অজীবিত জিনিস থেকে আলাদা হচ্ছে, আর দ্বিতীয় কোয়েশ্চেনটা করা হচ্ছে যে হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ, এই জীবনের উদ্দেশ্যটা কি। অ্যাজ এ সায়েন্টিস্ট উই শ্যাল নট অ্যাটেম্প্ট অ্যান্সারিং দ্য সেকেন্ড কোয়েশ্চেন, জীবনের উদ্দেশ্যটা কি, আমরা বৈজ্ঞানিক হিসেবে এর কিন্তু কোনো উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। উই উইল ট্রাই টু রিফ্লেক্ট অন হোয়াট ইজ লিভিং। তা আমরা আবার কী করছি, আমাদের কেন্দ্র আমরা মানে রিফ্লেক্ট করছি, আমরা প্রতিফলিত করছি কার দিকে, হোয়াট ইজ লিভিং, জীবন কি, জীবনের উদ্দেশ্য কি, সেদিকে, সেটা ফিলোসফিক্যাল কোয়েশ্চেন, সেদিকে আমরা রিফ্লেক্ট করছি না। এজ এ সায়েন্টিস্ট রিফ্লেক্ট করছি কোন দিকে, যে হোয়াট ইজ লিভিং, জীবনটা কি। ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড, এবার এই যে লিভিং ওয়ার্ল্ড রয়েছে তার ডাইভার্সিটি কত, তার কীভাবে ছড়িয়ে রয়েছে, আমরা দেখলাম কি সেটা মাউন্টেনে ছড়িয়ে রয়েছে, হট স্প্রিংয়ে ছড়িয়ে রয়েছে, ডেসিডুয়াস ফরেস্টে ছড়িয়ে রয়েছে, ডেজার্টে ছড়িয়ে রয়েছে, ওশেনে ছড়িয়ে রয়েছে। তো এই যে ছড়িয়ে থাকা, এটা এবার আমাদের পড়তে হবে। ইফ ইউ লুক অ্যারাউন্ড ইউ উইল সি এ লার্জ ভ্যারাইটি অফ লার্জ অর্গানিজম, তুমি যদি তোমার চারপাশে দেখো তাহলে দেখতে হবে যে একটা বিশাল নাম্বার অফ অর্গানিজম তোমার চারিদিকে ছড়িয়ে রয়েছে। বি ইট পটেড প্ল্যান্টস, ইনসেক্ট, বার্ড, ইউর পেটস আর আদার অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস, তুমি তোমার যদি চারপাশে দেখো তো লার্জ নাম্বার অফ অর্গানিজম ছড়িয়ে রয়েছে। তখন তোমার চারপাশে তুমি একটা পটের মধ্যে উদ্ভিদ দেখতে পাবে, আবার বড় বড় গাছের উদ্ভিদও দেখতে পাবে, আবার অনেক রকম কীট পতঙ্গ দেখতে পাবে, আবার অনেক রকম পাখিও দেখতে পাবে, আবার তোমার পশুগুলোকেও দেখতে পাবে। There are also several organisms that you cannot see with your naked eye, but they are all around you. আবার অনেক অর্গানিজম এমন আছে যারা তুমি খালি চোখে দেখতে পাবে না, কিন্তু তোমার চারিদিকে তারা আছে, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ফাঙ্গাস, অনেক ফাঙ্গাসকে আমরা দেখতে পাচ্ছি না, অনেক অ্যালগিকে আমরা দেখতে পাচ্ছি না। ওকে, if you were to increase the area that you make observation in, the range and variety of organism that you see would increase. If you were to increase the area that you make তুমি অবজারভেশন করা অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা করার তোমার এরিয়াটাকে যদি তুমি বাড়িয়ে দাও, তাহলে তোমার কি নাম্বার অফ অর্গানিজম তুমি তোমার চারদিকে আরও বেশি বেশি করে দেখতে পাবে। অবভিয়াসলি ইফ ইউ ওয়ার টু ভিজিট এ ডেন্স ফরেস্ট, তুমি যদি একটা গভীর অরণ্যে ভ্রমণ করো, you would probably see a much greater number and kinds of living organism in it. তুমি সেই গভীর অরণ্যে অনেক সংখ্যক তুমি উদ্ভিদ এবং প্রাণীকে দেখতে পাবে। Each different kind of plant, animal and organism that you see represents a species. এবং যতগুলো তুমি ডিফারেন্ট, প্রত্যেকটা ডিফারেন্ট কাইন্ড, কথা মনে ডিফারেন্ট কাইন্ড, এই যে ডিফারেন্ট কাইন্ড কথা উল্লেখ করেছে, ডিফারেন্ট কাইন্ড অফ প্ল্যান্ট, অ্যানিমাল, অর্গানিজম ইউ সি। ধরুন তুমি একটা আম গাছ দেখতে পেলে, একটা ধরে নাও তুমি তেঁতুল গাছ দেখতে পেলে, একটা তুমি ধরে নাও আমলকির গাছ দেখতে পেলে, তাহলে আম গাছটা একটা প্রজাতি, তেঁতুল গাছ একটা প্রজাতি, আবার তোমার হচ্ছে কি আরেকটা গাছ দেখতে পেলে সেটা একটা প্রজাতি, একটা বাঘ দেখতে পেলে, একটা সিংহ দেখতে পেলে, বিড়াল দেখতে পেলে, তাহলে কি এগুলো সবাই কিন্তু আলাদা আলাদা প্রজাতি, কারণ এরা কি হচ্ছে ইন্টারব্রিড করতে পারে, যেটা আর্নস্ট মেয়ার বলেছিল। দ্য নাম্বার অফ স্পিসিস দ্যাট আর নোন and describe ranges between 1.7 to 1.8 মিলিয়ন। মোটামুটি আমাদের চারিদিকে 1.7 থেকে 1.8 মিলিয়ন তোমার কি রয়েছে, জীব রয়েছে। তার মধ্যে 1.2 মিলিয়ন তোমার হচ্ছে অ্যানিমাল এবং
তোমার 0.5 মিলিয়ন হচ্ছে প্ল্যান্টস এর প্রজাতি রয়েছে, ডিফাইন্ড অ্যানিমাল অ্যান্ড প্ল্যান্ট রয়েছে। এবার এদের মধ্যে এটা হচ্ছে টোটাল আমাদের পৃথিবীতে যত অর্গানিজম রয়েছে তার 18 থেকে 20% মাত্র, মানে এখনও তোমার নিয়ার অ্যাবাউট 80% অর্গানিজম আর আনডিসকভার্ড, তারা আবিষ্কারই হয়নি। দিস রেফার্স টু বায়োডাইভার্সিটি, বায়ো মানে জীব, ডাইভার্সিটি মানে বৈচিত্র্য বা ছড়িয়ে থাকা, ক্লিয়ার, ডাইভার্স বা ছড়িয়ে থাকা, তো এটাকে বলা হয় জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। ওকে, একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট এলাকার মধ্যে যতগুলো ভিন্ন ধরনের প্রজাতি বসবাস করবে তাকেই বলা হচ্ছে তোমার বায়োডাইভার্সিটি। ওকে, একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট এলাকার মধ্যে যতগুলো ভিন্ন প্রজাতি বসবাস করবে তাকে আমরা বলছি কি বায়োডাইভার্সিটি, অর দ্য নাম্বার অ্যান্ড টাইপ অফ অর্গানিজম, নাম্বার মানে সংখ্যা এবং টাইপ কতগুলো বিভিন্ন ধরনের অর্গানিজম প্রেজেন্ট অন আর্থ। তাহলে বায়োডাইভার্সিটি কাকে বলা হচ্ছে, একটা নির্দিষ্ট এখানে বলছে পৃথিবীতে কতগুলো টাইপের এবং কতগুলো সংখ্যক জীব রয়েছে সেটাকে বলা হচ্ছে বায়োডাইভার্সিটি। উই শুড রিমেম্বার হেয়ার দ্যাট অ্যাজ উই এক্সপ্লোর নিউ এরিয়াজ অ্যান্ড ইভেন ওল্ড ওয়ান্স, নিউ অর্গানিজম আর কন্টিনিউয়াসলি বিং আইডেন্টিফাইড। তুমি যদি তোমার পুরনো এলাকা এবং নতুন এলাকা দুটোকে অবজার্ভ করতে থাকো তাহলে দেখবে যে জীবের সংখ্যা কিন্তু বাড়তেই আছে। As stated earlier, there are millions of plants and animals in the world. মানে আগেকার দিনে কি হতো, আর্লিয়ার প্রথম কি হতো, পৃথিবীতে মিলিয়নস অফ প্ল্যান্টস এবং অ্যানিমালস পৃথিবী পাওয়া যেত। উই নো দ্য প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস ইন আওয়ার ওন এরিয়া বাই দ্য লোকাল নেম, কিন্তু আমাদের যে এরিয়া রয়েছে সেই এরিয়াতে প্ল্যান্ট এবং অ্যানিমাল একটা নির্দিষ্ট লোকাল নাম রয়েছে। ওকে, দিস লোকাল নেমস উড ভ্যারি ফ্রম প্লেস টু প্লেস, এবং এই নামটা ভিন্ন জায়গাতে ভিন্নভাবে ডাকা হয়, অর্থাৎ প্রত্যেকটা জীবের লোকাল নেম রয়েছে এবং লোকাল নেমটা সব জায়গাতে কি পরিবর্তনশীল, চেঞ্জ হয়ে যাচ্ছে। ইভেন উইদিন এ কান্ট্রি, একটা দেশের মধ্যেই তোমার বিভিন্ন এলাকায় একটা জিনিসের নাম আলাদা হয়ে যাচ্ছে। প্রবাবলি দ্য লোকাল নেমস উড ভ্যারি ফ্রম প্লেস টু প্লেস ইভেন উইদিন এ কান্ট্রি, অর্থাৎ জায়গা থেকে জায়গার স্থানান্তরে তোমার একটা জীবের নাম কিন্তু পরিবর্তন হচ্ছে একই দেশের মধ্যে হওয়া সত্ত্বেও। প্রবাবলি ইউ উড রেকগনাইজ দ্য কনফিউশন দ্যাট উড বি ক্রিয়েটেড ইফ উই ডিড নট ফাইন্ড ওয়েজ অ্যান্ড মিনস টু টক টু ইচ আদার টু রেফার টু অর্গানিজম উই আর টকিং অ্যাবাউট। এবার ধরেন এক জায়গায় কোনো একটা জায়গাতে এখানে তো আমকে তোমার আম বলছে, এবার হয়তো ভারতবর্ষের অন্য রিজনে আমকে হয়তো অন্য নামে ডাকছে। ওকে, তো ওই জীবটাকে চিনতে গেলে তোমাকে ওর সঙ্গে আলোচনা না করলে বুঝতে পারবে না। ওই জন্য কী করা হচ্ছে, দেয়ার ইজ এ নিড টু স্ট্যান্ডার্ডাইজ দ্য নেমিং অ্যান্ড লিভিং অর্গানিজম। তাহলে আমার কী করতে হবে, তো এমন একটা স্ট্যান্ডার্ডাইজ মানে কনসেপ্ট বের করতে হবে যেখানে একটা জীবের একটাই নাম থাকবে, তার কি ওটা ওয়ার্ল্ড ওয়াইড সেই জীবটা। যেমন ধরুন আমের নাম বিভিন্ন এলাকায় লোকাল নেম যাই থাকুক না কেন, যদি আমের নামটাকে আমরা ম্যাঙ্গিফেরা ইন্ডিকা করে দিই তাহলে গোটা ওয়ার্ল্ড ওয়াইড ম্যাঙ্গিফেরা ইন্ডিকা বললেই তোমার আমের প্রজাতিকে বুঝিয়ে দেওয়া হবে। ক্লিয়ার? Organism such that a particular organism is known by the same name all over the world. তাহলে একটা পার্টিকুলার অর্গানিজমের যদি একটাই নামকরণ করা হয় তাহলে গোটা ওয়ার্ল্ড ওয়াইড কী হবে, সেটাকে একটাই নামে ডাকা হবে, সেটাকে বলা হচ্ছে তোমার নোমেনক্লেচার বা নামকরণ করা। Obviously, nomenclature or naming is only possible when the organism is described correctly and we know to what organism the name is attached on. This is called identification. বুঝতে পারলে যে এই পৃথিবীতে 1.7 মিলিয়ন জীব রয়েছে। এবার 1.7 মিলিয়ন জীবের মধ্যে ধরুন একটা জীবকে যদি আমি ধরে নিই, তো একটা জীবের কি একটা বিভিন্ন একই দেশের মধ্যে বিভিন্ন লোকাল এরিয়াতে ওর নাম বিভিন্ন লোকাল নামে ডাকা হচ্ছে। ওকে, তাই এটা কনফিউশন যে এখানে একটা জিনিসকে যে নামে চিনে পাশে অন্য রাজ্যে গেলে তোমার অন্য নামে চিনবে, তার ফলে কী হচ্ছে, একটা কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে। তো এই কনফিউশন দূর করতে গেলে কী করতে হবে, একটা নির্দিষ্ট নামকরণ করতে হবে এবং সেই নামকরণটা ইন্টারন্যাশনালি হবে, আন্তর্জাতিকভাবে হবে, যার ফলে কী হবে যে তাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে না, একটাই নাম থাকবে। এবার একটা জীবের একটা নামকরণ করতে গেলে কি দরকার, তার প্রথমে আইডেন্টিফিকেশন দরকার, শনাক্তকরণ। এবার শনাক্তকরণ কিসের মাধ্যমে করবে, সেখানে ওই জীবের এমন চারিত্রিক বৈশিষ্ট্য যা অন্য জীব থেকে আলাদা।
তোমাকে বের করতে হবে। তার মরফোলজিক্যাল ক্যারেক্টার বের করতে হবে, তার জিওগ্রাফিক্যাল ক্যারেক্টার বের করতে হবে, তার অ্যানাটমিক্যাল ক্যারেক্টার বের করতে হবে, তার জেনেটিক্যাল ক্যারেক্টার বের করতে হবে, বায়োকেমিক্যাল ক্যারেক্টার বের করতে হবে, মলিকুলার লেভেল ক্যারেক্টার বের করতে হবে, সাইটোলজিক্যাল ক্যারেক্টার বের করতে হবে। ওকে, এই সমস্ত এবং ইভলিউশনারি রিলেশনশিপ ক্যারেক্টার বের করতে হবে। এই সমস্ত ক্যারেক্টারের উপর ভিত্তি করে তোমার কী করতে হবে, একটা জীবের শনাক্তকরণ করতে হবে, তবেই নামকরণ সম্ভব হবে। In order to facilitate the study, number of scientists have established a procedure to assign a scientific name to known organism. তাহলে যে সমস্ত জীবগুলো আমাদের জানা, তাদের একটা নামকরণ করার জন্য বৈজ্ঞানিক একটা প্রসেস বা পদ্ধতি আবিষ্কার করেছে। দিস ইজ বেসড অন এগ্রিড প্রিন্সিপাল অ্যান্ড ক্রাইটেরিয়া। সেগুলো কিছু প্রিন্সিপাল নীতি এবং কিছু তোমার ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে করা হয়েছে, which are provided in international code for botanical nomenclature। যেটা ইন্টারন্যাশনাল একটা বোর্ড রয়েছে উদ্ভিদের জন্য বা বোটানির জন্য, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। অর্থাৎ তুমি ধরো একটা উদ্ভিদের নামকরণ করতে গেলে সমস্ত তথ্য তোমাকে ICBN পাঠাতে হবে। তুমি যে নামকরণটা, তুমি যে ক্যারেক্টারগুলোর ভিত্তি করে ওকে শনাক্তকরণ করেছো, তারপরে নামকরণ করেছো, তাকে শ্রেণীবিন্যাস করেছো, সমস্ত তথ্য তোমাকে সেই বোর্ডে পাঠাতে হবে। একইভাবে তোমার প্রাণীদের জন্য রয়েছে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, ভাইরাসের জন্য রয়েছে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ ভাইরোলজিক্যাল নোমেনক্লেচার, ব্যাকটেরিয়ার জন্য রয়েছে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ ব্যাকটেরিওলজিক্যাল নোমেনক্লেচার, আলাদা আলাদা বোর্ড রয়েছে। The scientific name ensure that each organism has only one name। এই বৈজ্ঞানিক নামটা কি করছে, বৈজ্ঞানিক নাম বলছে যে প্রত্যেকটা জীবের একটাই নাম থাকবে। ওকে, নেম ডেসক্রিপশন অফ any organism should enable the people to arrive at the same name। এই ডেসক্রিপশন বা সায়েন্টিফিক নেমটা কি করছে, প্রত্যেকটা জীবের একটাই নাম থাকবে এবং তার যে ডেসক্রিপশন, যে বর্ণনা থাকছে, ডেসক্রিপশন অফ অ্যান অর্গানিজম শুড এনেবল, অর্থাৎ প্রত্যেকটা মানুষকে জানতে সক্ষম হবে যে এই জীবটার এই নাম কিসের ভিত্তি করে, এই চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে হয়েছে। দে অলসো এনশিওর দ্যাট সাচ নেম হ্যাজ নট বিন ইউজড ফর এনি আদার নন অর্গানিজম। এবং তার কনফার্ম হয়ে যাবে কি যে যে একটা জীবের যে নামকরণটা রয়েছে সেই নামকরণটা অন্য কোনো জীবের হবে না। অর্থাৎ তাদের কনফিউশন, নাম নিয়ে যে কনফিউশন ছিল সেই কনফিউশনটা কমপ্লিটলি রিমুভ হয়ে যাবে। Biologists follow universal accepted principles to provide scientific names to known as organism, known organism বলতে যে সমস্ত অর্গানিজম আবিষ্কার হয়েছে তাদের কি রয়েছে, একটা বায়োলজি একটা সায়েন্টিফিক নাম দিচ্ছে। সেই সায়েন্টিফিক নামটা কি থাকে দেখো, ইচ নেম হ্যাজ টু কম্পোনেন্ট, একটা জেনারিক নেম আর একটা হচ্ছে স্পেসিফিক এপিথেটস। অর্থাৎ ধরে নাও, আমি আমের কথাই বলি, আম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তাহলে প্রত্যেকটা জীবের দুটো পদের নামকরণ হবে, একটা হচ্ছে এটাকে বলা হয় জেনেরিক নেম, আর ইন্ডিকা হচ্ছে তোমার স্পেসিফিক এপিথেট। ওকে, এবার বলছে কি দেখো, স্পেসিফিক এপিথেট। The system of providing a name with two components is called binomial nomenclature। বাই মানে দুটো, নোমিয়াল মানে পদ, নোমেনক্লেচার মানে নামকরণ। দুটি পদের মাধ্যমে যে নামকরণ করা হয়, এখানে দেখো জেনারিক নেম আর স্পেসিফিক এপিথেট দুটো টার্ম রয়েছে বলে এটাকে বলে বায়োনোমিয়াল নোমেনক্লেচার। দিস নেমিং সিস্টেম গিভ বাই ক্যারোলাস লিনিয়াস। এটা কে দিয়েছিল, এই নামটা দিয়েছিল ক্যারোলাস লিনিয়াস। কত খ্রিস্ট, 1953-তে। ওকে, process biologists all over the world. The naming system using two-word format was found inconvenient. Let us take the example mango to understand the written Mangifera indica item দেওয়া হয়েছে এখানে। Let us see below, it is binomial name. In this name Mangifera represents the genus name while indica is particularly special। এখানে কি হচ্ছে, ম্যাঙ্গিফেরা হচ্ছে জেনাস নেম, জেনেরিক নেম, আর হচ্ছে ইন্ডিকা হচ্ছে স্পেসিফিক এপিথেটস। আদার ইউনিভার্সাল রুলস অফ নোমেনক্লেচার as follows। বায়োলজিক্যাল নেমস, এর খুব ইম্পর্টেন্ট নিয়মগুলো কি, প্রথম হচ্ছে বায়োলজিক্যাল নেমস আর জেনারেলি ইন ল্যাটিন। প্রথম কথা হচ্ছে বায়োলজিক্যাল নেমটা কি হবে, ল্যাটিন ওয়ার্ডে হবে, ল্যাটিন
ওয়ার্ডে হবে, কারণ একটা ভাষাকে স্পেসিফিক করতেই হবে, নাহলে তো আমেরিকান বললে আমাদের ভাষায় করো, এরা বলবে, জার্মানরা বললো আমাদের ভাষায় করো, জাপানরা বললো আমাদের ভাষায় করো, ইন্ডিয়ানরা বললো আমাদের ভাষায় করো। তাই একটা ফিক্সড নামকরণ করতে হবে একটা ভাষা। রিটেন ইন ইটালিক্স ফরম্যাট, ইটালিক ফরম্যাট মানে তোমরা যদি হাতে লিখো তাহলে সেটা কি করতে হবে, লেখার পর আন্ডারলাইন করতে হবে, আর যদি কম্পিউটার লিখো তাহলে সেটাকে যে ইটালিক ফর্মে লিখতে হবে। দে আর ল্যাটিনাইজড অর ডিরাইভড ফ্রম ল্যাটিন irrespective of their origin. The first word in biological name represents the genus name. তাহলে প্রথমটা জেনাস নেম হলো, এটা জেনাস নেম, while the second component denotes the specific epithets. Clear? Both the words in a biological name when handwritten, যখন হাত দিয়ে লেখা হবে, আর সেপারেটলি আন্ডারলাইন, তখন আলাদাভাবে আন্ডারলাইন করতে, আন্ডারলাইন যদি না করা হয় তাহলে কিন্তু নামটা ভুল হয়ে যাবে। আর প্রিন্টেড, যখন প্রিন্ট করা হবে তখন সেটা ল্যাটিন অরিজিনে লিখতে হবে, মানে হালকা বাঁকা করে লিখতে হবে। নেক্সট পেজ বলছে দ্য ফার্স্ট ওয়ার্ড ডিনোটিং দ্য জেনাস স্টার্টস উইথ এ ক্যাপিটাল লেটার। তো আমরা যে লিখলাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, তো এর দেখো তার কী নিয়ম হলো, প্রথম হচ্ছে যে যখন প্রিন্ট করা হবে তখন সেটা ল্যাটিন ফর্মে লিখতে হবে ইটালিক ডিজাইনে, আর যখন হাতে লেখা হবে হ্যান্ড রিটেন তখন সেটা আন্ডারলাইন করতে হবে। একটা জেনারিক নেম থাকবে, একটা স্পেসিফিক এপিথেট থাকবে। এবার যে জেনারিক নেম থাকবে তার প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে, এবং যেটা স্পেসিফিক নেম থাকবে তার প্রথম লেটারটা স্মল লেটারে হবে, যে 4 নম্বরে বলছেন। নেম অফ দ্য অথর, এবং যদি যে বৈজ্ঞানিকটা এই নামটা আবিষ্কার করেছে তার নামটা কোথায় হবে, এই ধরনের এটা ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিনিয়াস দিয়েছে, তাই শেষখানে LINN বলে একটা শর্ট ফর্ম লিখতে হবে। ওকে, আফটার দ্য স্পেসিফিক এপিথেট at the end of the biological name and is written in an abbreviated forms, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিন মানে লিনিয়াস। এবার যদি আরও সায়েন্টিস্ট থাকে তাহলে একজন সায়েন্টিস্টের সঙ্গে যদি আরও সায়েন্টিস্ট থাকে পিছনে তাহলে হবে কি এটওয়াল, লিন এটওয়াল। লিনিয়াস সঙ্গে ধরে নাও আরও 2জন সায়েন্টিস্ট রয়েছে এর নামকরণ পিছনে, তো লিন এটওয়াল করে দিতে হবে। হ্যাঁ, তারপর বলছে নেম অ্যান্ড ইজ রিটেন এজ অ্যাব্রিভিয়েটেড ফর্মস, এক্সাম্পল ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিন, ইট ইন্ডিকেটস দ্যাট স্পিসিস ওয়াজ ফার্স্ট ডেসক্রাইবড বাই, তাহলে স্পিসিসটা কে ডেসক্রাইব করেছে, এখানে লিনিয়াস ডেসক্রাইব করেছে, ওই জন্য নামটা লিনিয়াস হয়েছে। সিন্স ইট ইজ নিয়ারলি ইম্পসিবল টু স্টাডি অল দ্য লিভিং অর্গানিজম, ইট ইজ necessary to devise some means to make this possible. Okay, this process classification. এবার হচ্ছে কি এতগুলো জীবকে তোমার মানে ডেসক্রিপশন করাটা কিন্তু খুব সমস্যাদায়ক, তাই জীবগুলো কি হচ্ছে এক নির্দিষ্ট শ্রেণী, মানে যেমন ম্যামালস স্তন্যপায়ী, ওদের একটা শ্রেণীতে ভাগ করা হলো, যেমন যা নন কর্ডেট ওদেরকে আলাদা করা হলো, কর্ডেটগুলোকে আলাদা করা হলো, এরকমভাবে শ্রেণীবিন্যাস করতে হবে ওদেরকে। Classification is the process by which anything is grouped into convenient categories based on some easily observable characters. তাহলে কি হচ্ছে ক্লাসিফিকেশনের মাধ্যমে কি করা হচ্ছে, যেগুলো অবজারভেবল ক্যারেক্টার, যে ক্যারেক্টারগুলো দেখতে পাওয়া যায়, খালি চোখে দেখতে পাওয়া যায়, সেই ক্যারেক্টারগুলোকে ভিত্তি করে তাদেরকে নির্দিষ্ট শ্রেণীতে ভাগ করা হচ্ছে। ফর এক্সাম্পল, উদাহরণ দিয়েছে এখানে, উই ইজিলি রিকগনাইজ গ্রুপ সাচ এজ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, উদ্ভিদ এবং প্রাণীকে আমরা দেখতে স্পষ্টভাবে চোখে দেখতে পাই, ওদের বৈশিষ্ট্যগুলো আলাদাভাবে দেখতে পাই। অর ডগ অ্যান্ড ক্যাট, কুকুরের বৈশিষ্ট্য, বিড়ালের বৈশিষ্ট্য অথবা পতঙ্গের বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই তার উপর ভিত্তি করে ওকে আলাদা করতে হবে, শ্রেণীবিন্যাস করতে হবে। দ্য মোমেন্ট উই ইউজ এনি অফ দিস টার্মস উই অ্যাসোসিয়েট certain characters with the organism in that group. What image do you see when you think of dog? যখন একটা কুকুরের সম্পর্কে তুমি চিন্তা করছো, তো কুকুরের সম্পর্কে চিন্তা করতে গেলে তোমার মাথায় কি চলে আসবে, ওর 4খানা পা রয়েছে, তারপর ওরা মাঝারি হাইটের হয়, ওদের খেতে 2টো কান রয়েছে, একটা লেজ রয়েছে, এবং ক্যানাইন বড় দাঁত রয়েছে, ওর মাংসাশী প্রাণী, এবং হচ্ছে কি ওদের পায়ে আঙুল নখর রয়েছে, গায়ে লোম রয়েছে, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো আমাদের মাথার মধ্যে অটোমেটিক্যালি চলে আসে। ওকে, অবভিয়াসলি ইচ ওয়ান অফ আস উইল সি ডগস অ্যান্ড নট ক্যাটস। কলকাতা আমরা বিড়াল বলছি না, কারণ কুকুর আর বিড়ালের মধ্যে পার্থক্য রয়েছে, সেটা আমরা ওদের সম্পর্কে ভাবলে আমাদের মাথায় চলে আসে। না ইফ উই আর থিঙ্ক অফ
Alsatians we know what we are টকিং অ্যাবাউট। এবার যদি ওদের মধ্যে আবার যদি কুকুরের মধ্যে অ্যালসেসিয়ান সম্পর্কে বলছি ভাবছি, তো অ্যালসেস সম্পর্কে ভাবতে গেলে কি হচ্ছে, ফেরোসিয়াস একটা ডগ যে সম্পর্কে আমাদের মাথায় চিন্তাধারা এমনিতেই চলে আসে। সিমিলারলি সাপোজ উই আর টু সে ম্যামালস, এবার যদি আমরা স্তন্যপায়ী সম্পর্কে বলছি, ইউ উড অফকোর্স থিংস অফ অ্যানিমালস উইথ এক্সটার্নাল ইয়ার অ্যান্ড বডি হেয়ার। এবার যদি আমি স্তন্যপায়ী প্রাণীর কথা বলি ধরে নাও, তার যেগুলো অবজারভেবল ক্যারেক্টার কি, স্তন্য প্রাণীর কী থাকবে, কান থাকবে এবং তাদের গায়ে কী থাকবে, এবং হালকা লোম থাকবে, হালকা রোমশ লোম থাকবে, এটা স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্য। লাইকওয়াইজ ইন প্ল্যান্টস ইফ উই ট্রাই টু টক হুইট দ্য পিকচার ইন ইচ অফ আওয়ার মাইন্ড উইল বি অফ হুইট প্ল্যান্টস। যদি আমাদের কথা বলি যে একটা গমের বৈশিষ্ট্য কী হবে, তো অবশ্যই আমাদের মাথায় কি গমের যে গাছ, গমের গাছের যে বৈশিষ্ট্য সেটা চলে আসবে, ওই জায়গাতে কোনো রাইস অন্য কোনো গাছের কথা মাথায় আসবে না। কেন, আমরা যখন জিনিসটা গাছটাকে দেখেছি, গম গাছটাকে, তখন গম গাছের কিছু এক্সটার্নাল ক্যারেক্টার, ওর হাইট, ওখানে কি হয়, কোন ধরনের ফ্রুটস হয়, ফ্রুটসগুলো কীরকম দেখতে হয়, সে সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হয়ে গেছে। etc. are convenient categories we use to study organism. তাহলে আমার পৃথিবী যত অর্গানিজম রয়েছে, সেই অর্গানিজমগুলোকে যখন আমরা দেখছি, তখন কি প্রত্যেকটার সম্পর্কে একটা নির্দিষ্ট ক্যারেক্টার আমাদের মাথায় ভেসে আসছে, এটাকে বলছে অবজারভেবল ক্যারেক্টার। The scientific terms for those categories at very different level. Scientific বলছে which rights animal convenient categories we use to study organism. The scientific term for these categories is taxa. এবং বৈজ্ঞানিকভাবে এই জিনিসটাকে আমরা কি বলছি, ট্যাক্সা বলছি। এই যে অবজারভেবল ক্যারেক্টারগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা ট্যাক্সা নামে অভিহিত করছি। ট্যাক্সা, তাহলে ট্যাক্সাটা কি এক ধরনের অবজারভেবল ক্যারেক্টার, যার মাধ্যমে কি হচ্ছে, কোনো জীব সম্পর্কে আমাদের ধারণা তৈরি হচ্ছে। হিয়ার ইউ মাস্ট রেকগনাইজ দ্যাট ট্যাক্সা ক্যান ইন্ডিকেট categories at different levels. Plants also form a taxa. The plants are এক ধরনের taxa. Wheat is also a taxa. গমটা কিন্তু একটা taxa. Similarly, animals, mammals, dogs are all taxa. But you know that a dog is mammal and mammal are animals. But কিন্তু তুমি জানো কি যে কুকুর হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, এবং কুকুর হচ্ছে আবার একটা প্রাণী, এবং সেই ডগ ইজ ম্যামালস, স্তন্যপায়ী প্রাণী, অ্যান্ড ম্যামালস আর অ্যানিমালস, এবং স্তন্যপায়ী প্রাণীর হচ্ছে কি প্রাণীর মধ্যে পড়ছে, এটা আমরা জানি। দেয়ারফর অ্যানিমালস অ্যান্ড ম্যামালস অ্যান্ড ডগস রিপ্রেজেন্ট ট্যাক্সা অ্যাট ডিফারেন্ট লেভেল। মানে আমরা বলছি কি যে অবজারভেবল ক্যারেক্টারের মধ্যে আমরা জানি যে কুকুর হচ্ছে একটা স্তন্যপায়ী প্রাণী, এবং স্তন্যপায়ী প্রাণী, এবং স্তন্যপায়ী প্রাণী হচ্ছে প্রাণীর অন্তর্গত একটা ট্যাক্সা। তাই ডগ, ম্যামালস অ্যান্ড অ্যানিমালস একটা প্রাণীর তোমার বিভিন্ন ট্যাক্সার লেভেল। Hence, based on characteristics, all living organisms can be classified into different taxa. ওই জন্য প্রত্যেকটা জীবকে কি হচ্ছে, একটা ডিফারেন্ট ট্যাক্সার মধ্যে ফেলা হচ্ছে। This process of classification is called taxonomy. তাহলে ট্যাক্সোনমির আলটিমেট ওভারঅল কি হলো, এই ট্যাক্সোনমি কথাটি হচ্ছে ট্যাক্সিস এবং নোমোস বলে দুটো ওয়ার্ড থেকে এসছে। ট্যাক্সিস মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট বা সজ্জাক্রম, নোমোস মানে হচ্ছে রুলস, অর্থাৎ নির্দিষ্ট নিয়মের মাধ্যমে জীবের যে সজ্জাক্রম তাকে আমরা বলছি ট্যাক্সোনমি। যেমন এখানে কি করলাম, আমরা আইডেন্টিফিকেশন করলাম, নোমেনক্লেচার করলাম এবং ক্লাসিফিকেশন করলাম। এর বলছে এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল স্ট্রাকচার। এক্সটার্নাল মানে মরফোলজিক্যাল ক্যারেক্টার, আর ইন্টারনাল স্ট্রাকচার মানে অ্যানাটমিক্যাল ক্যারেক্টার। অ্যালং উইথ দ্য স্ট্রাকচার অফ সেল, অর্থাৎ সেল সম্পর্কে একটা কোষের গঠন কেমন হবে, কোষের মধ্যে কোন কোষ অঙ্গাণুগুলো থাকবে, অর্থাৎ এগুলো বলে সাইটোলজিক্যাল ক্যারেক্টার। ডেভেলপমেন্ট প্রসেস অ্যান্ড ইকোলজিক্যাল ইনফরমেশন অফ অর্গানিজম। ডেভেলপমেন্ট প্রসেস মানে এটা হচ্ছে তোমার এমব্রায়োলজিক্যাল ডেভেলপমেন্ট, কীভাবে একটা জীবটা ছোট থেকে বড় হচ্ছে, এটা বড় ডেভেলপমেন্ট প্রসেস। আর ইকোলজিক্যাল ইনফরমেশন মানে যে অঞ্চলে, ইকোলজিক্যাল মানে হচ্ছে কি যে পরিবেশে জীবটা বাস করছে, সেই পরিবেশে জীবগুলোর মধ্যে সম্পর্ক এবং জীবের সঙ্গে পরিবেশের যে সম্পর্ক, তার সম্পর্কে অধ্যয়নকেই বলা হচ্ছে তোমার ইকোলজিক্যাল ইনফরমেশন। আর এসেনশিয়াল অ্যান্ড ফর্ম
দ্য বেসিক অফ মডার্ন ট্যাক্সনমি। তাহলে মডার্ন ট্যাক্সনমি স্টাডি করতে গেলে তোমার কি লাগবে, একটা জীবের এক্সটার্নাল ক্যারেক্টার লাগবে, মরফোলজিক্যাল ক্যারেক্টার লাগবে, ইন্টারনাল ক্যারেক্টার বা অ্যানাটমিক্যাল ক্যারেক্টার লাগবে, এবং সঙ্গে সঙ্গে কি সেলের সম্পর্কে ক্যারেক্টার লাগবে, যেটা সাইটোলজি বলছি আমরা, এবং ডেভেলপমেন্ট প্রসেস, কীভাবে সে জীবটা তৈরি হচ্ছে বা জীবটা বড় হচ্ছে, যেটাকে আমরা বলছি তোমার ডেভেলপমেন্টাল বায়োলজি, ওকে, বা এমব্রায়োলজিক্যাল ডেভেলপমেন্ট। আর একটা হচ্ছে ইকোলজিক্যাল এনভায়রনমেন্ট, যে পরিবেশে জীবটা বাস করছে সেখানে জীবের মধ্যে সম্পর্ক এবং জীবেদের মধ্যে সম্পর্ক এবং সেই জীবদের সঙ্গে পরিবেশের যে সম্পর্ক, তাকেই বলা হচ্ছে তোমার ইকোলজিক্যাল ইনফরমেশন, ওকে। এগুলো দরকার কার জন্য, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের জন্য। হেন্স ক্যারেক্টারাইজেশন, আইডেন্টিফিকেশন, তাহলে কি হলো, একটা হচ্ছে কি ক্যারেক্টার আইডেন্টিফিকেশন, মানে কি ক্যারেক্টারাইজেশন, অনেকগুলো চারিত্রিক বৈশিষ্ট্য ভিত্তি করে একটা জীবকে শনাক্ত করা হলো, তারপর শ্রেণীবিন্যাস করা হলো এবং তারপর নামকরণ করা হলো। আর দ্য প্রসেস দ্যাট আর বেসিক অফ ট্যাক্সোনমি হলো। তাহলে একটা ট্যাক্সোনমির বেসিক কি, ট্যাক্সোনমির বেসিক হচ্ছে কি তোমার আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন এবং নোমেনক্লেচার, অর্থাৎ প্রথমে শনাক্তকরণ করতে হবে, তারপর শ্রেণীবিন্যাস করতে হবে, তারপর নামকরণ করতে হবে, তারপর শ্রেণীবিন্যাস করতে হবে। ট্যাক্সোনমি ইজ নট সামথিং নিউ, ট্যাক্সোনমি কোনো নতুন বিষয় না। Human beings have always been interested in knowing more and more about the various kind of organism, particularly with reference to their own use. কারণ ট্যাক্সোনমি কোনো নতুন বিষয় না, কারণ প্রতিটা মানুষ কী করছে, প্রত্যেকটা জীব সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে আগ্রহী, যে সমস্ত জীবগুলো তাদের ব্যবহার করে, অর্থাৎ জীবদের ব্যবহারের জন্য তার প্রতিটা জীব সম্পর্কে জানতে এমনিতেই আগ্রহী। In early days, আগেকার দিনে human beings needed to find source for their basic need, food, clothing and shelter. আগেকার দিনে মানুষরা কি করতো, তাদের নিজেদের যে বেসিক জিনিসগুলো দরকার, খাওয়ার দরকার, একটা শেল্টার বা একটা আশ্রয় দরকার, এবং একটা কি দরকার, ক্লথিং, কাপড় দরকার। হেন্স আর্লিয়েস্ট ক্লাসিফিকেশন আর বেসড অন ইউজ অফ ভ্যারিয়াস অর্গানিজম। তাহলে আগেকার দিনে যে ক্যারেক্টার ছিল, মানে যার উপর ভিত্তি করে মানুষরা উদ্ভিদ বা প্রাণী এইভাবে ভাগ করতো, সেগুলো কিসের উপর ভিত্তি ছিল, তার মেন উদ্দেশ্য ছিল তার ব্যবহার, অর্থাৎ একটা মানুষ একটা জীবকে কিসের জন্য ব্যবহার করছে তার উপর ভিত্তি করে তাকে আলাদাভাবে শনাক্ত করত। হিউম্যান বিংস ওয়ার সিন্স লং নট অনলি ইন্টারেস্টেড ইন নোয়িং মোর অ্যাবাউট ডিফারেন্ট কাইন্ড অফ অর্গানিজম অ্যান্ড দ্য ডাইভার্সিটিজ বাট অলসো রিলেশনশিপ অ্যামং দেম। বলছে হিউম্যান বিং ওয়ার সিন্স লং নট অনলি, তার কি মানুষ কি করলো, আগেকার দিনে তাহলে মানুষরা শুধুমাত্র তার ব্যবহারের উপর ভিত্তি করে আলাদা করতো, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে মানুষরা শুধুমাত্র তার ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে আলাদা করছে না, এবার একটা জীবের সঙ্গে অন্য জীবের কি সম্পর্ক রয়েছে। যেমন ধরো মানুষের সঙ্গে ইঁদুরের জেনেটিক্যাল সম্পর্ক রয়েছে 92% মানুষ আর ইঁদুরের মধ্যে মিল রয়েছে। মানুষ আর শিম্পাঞ্জির সঙ্গে তোমার ধরে নাও 98% জেনেটিক্যাল সিমিলারিটি রয়েছে। এই যে সিমিলারিটিগুলো থাকছে, এই সিমিলারিটিগুলোকে বের করছে কিসের জন্য, যে তাদের মধ্যে ইভলিউশন স্টাডি করার জন্য, এবং কি করার জন্য, ধরো একটা মেডিসিন আবিষ্কার হলো, তো মেডিসিনটা প্রথমে মানুষকে অ্যাপ্লাই করা হচ্ছে না, সেটা মানুষের সম্পর্কিত কোনো জীবের উপরে অ্যাপ্লাই করে তার ফলাফল দেখা হচ্ছে, তারপরে শেষে এসে সেটা মানুষে অ্যাপ্লাই করা হচ্ছে, ওকে। তো এভাবে তোমার জিনিসগুলো সম্পর্ক বের করতে হবে। দিস ব্রাঞ্চ অফ স্টাডি রেফার টু অ্যাট সিস্টেম্যাটিক্স। তাহলে কি বললো, যে শুধুমাত্র আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন, নোমেনক্লেচার করলে হবে না, তার সঙ্গে কি প্রত্যেকটা জীবের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটাকে বের করতে হবে, যেটাকে আমরা বলছি এখন সিস্টেম্যাটিক্স। দ্য ওয়ার্ড সিস্টেম্যাটিক্স ইজ ডিরাইভড ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড সিস্টেমা হুইচ মিনস সিস্টেম্যাটিক ম্যানেজমেন্ট অফ অর্গানিজম। তাহলে কি হচ্ছে, এটা আমরা বললাম যে পৃথিবীতে এককোষী জীবের সৃষ্টি হয়েছিল, সেই এককোষী জীব থেকে বহুকোষী জীব সৃষ্টি হলো, বহুকোষী থেকে তোমার অনেকগুলো কোষ সম্মত বহুকোষ জীব, তারপর এমন জীব তো যাদের কলার তৈরি হলো, তারপর এমন জীব যারা অর্গান তৈরি হলো, আর যাদের মধ্যে আবার অর্গান সিস্টেম তৈরি হলো, অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্স জীব তৈরি হলো। এই যে জীবের যে অ্যারেঞ্জমেন্ট, বা ধরেন আমি আরেকটা উদাহরণ বলি, যে প্রথমে অস্ট্রালোপিথেকাস, র্যামাপিথেকাস, পিথেক্যান্থ্রোপাস, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, হোমোসেপিয়েন্স, মানে এতগুলো স্টেজের পরে মানুষের আবির্ভাব হয়েছে। তো এই স্টেপগুলো, এই মানুষের আগের পূর্বপুরুষগুলো তাদের কঙ্কাল পাওয়া গেছে এবং তাদের বৈশিষ্ট্যগুলোকে আলাদা করা হয়েছে, তাদের নামকরণ করা হয়েছে, শ্রেণীবিন্যাস করা হয়েছে এবং তাদেরকে একটা পরপর সাজানো হয়েছে। এই যে সাজানো,
কিসের মাধ্যমে সাজানো হয়েছে, যে কে আগে এসেছিল কে পরে এসেছিল, ইভলিউশনারি রিলেশনশিপ, এটাকে বলা হচ্ছে সিস্টেমেটিক্স, অর্থাৎ মানে অ্যারেঞ্জমেন্ট। লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস ওয়াজ সিস্টেমা ন্যাচুরি। তাহলে ক্যারোলাস লিনিয়াস কি করেছিল, সিস্টেমা ন্যাচুরি যে বইটা, সেই বই সিস্টেমা ন্যাচুরি বইয়ের মধ্যে তোমার কি করেছিল, সেই জীবের শ্রেণীবিন্যাস, নামকরণ, শনাক্তকরণ বা বাইনোমিয়াল নোমেনক্লেচার সম্পর্কে 1953 খ্রিস্টাব্দে বলেছিল। The scope of systematics was later enlarged to include identification, nomenclature and classification. এই বইয়ের মধ্যে কি করা হয়েছে, আইডেন্টিফিকেশন বলা হয়েছে, ক্লাসিফিকেশন বলা হয়েছে, নোমেনক্লেচার সম্পর্কে বলা হয়েছে। সিস্টেমেটিক্স টেক্স ইনটু অ্যাকাউন্ট ইভলিউশনারি রিলেশনশিপ বিটুইন। তাহলে আমাদের কি বেরোলো, যে ট্যাক্সোনমিতে 3টে জিনিস বেরোলো। ট্যাক্সোনমিটা ভিত্তি করা হয়েছে কার, প্রথমে আইডেন্টিফাই করতে হবে, শনাক্তকরণ করতে হবে বৈশিষ্ট্যের মাধ্যমে। সে বৈশিষ্ট্যগুলো কী কী ছিল, একটা ছিল ইন্টারনাল বৈশিষ্ট্য, যেটাকে অ্যানাটমি বলছি আমরা, ইন্টারনাল। একটা বলছি এক্সটার্নাল, যেটা মরফোলজি বলছি। একটা সেল সম্পর্কে স্টাডি, যাকে সাইটোলজি বলা হচ্ছে, সাইটোলজি। একটা ছিল তোমার কি, যে সাইটোলজি পর একটা ছিল তোমার ডেভেলপমেন্টাল বায়োলজি বা এমব্রায়োলজি, মেন্টাল বায়োলজি। এই সমস্ত জিনিসের উপর ভিত্তি করে আইডেন্টিফিকেশন করা হলো। তারপর 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর হচ্ছে কি, তার নামকরণ করে নোমেনক্লেচারটা কি ছিল, বাইনোমিয়াল নোমেনক্লেচার, জেনারিক নেম আর স্পেসিফিক নেম, নোমেনক্লেচার। তারপর 3 নম্বরে কি ছিল, ক্লাসিফিকেশন, শ্রেণীবিন্যাস করা হলো কে, সে স্তন্যপায়ী না অন্য কোনো প্রাণী, সে করাটা নন করাটা, সে ভার্টিব্রাটা বা ইনভার্টিব্রাটা, এগুলো ভাগ করা হচ্ছে শ্রেণীবিন্যাস। এবং তার সঙ্গে আসলে কি, ইভলিউশনারি রিলেশনশিপ, বা জাতিজনিগত সম্পর্ক, যেটাকে আমরা বলছি আমরা কি, সিস্টেম্যাটিক্স। অফ অর্গানিজম। হ্যাঁ, তবে এবার আমরা পড়ব ট্যাক্সোনমিক ক্যাটেগরিজ। ট্যাক্সোনমিক ক্যাটেগরিতে আমরা কি দেবো, দেখো যে আমাদের যে জীবের যে শ্রেণীবিন্যাস হচ্ছে, সেই শ্রেণীবিন্যাসগুলোকে কোন টেকনিকের মাধ্যমে আমরা প্রত্যেক জীবকে শ্রেণীবিন্যাস করছি। প্রথমে দেখো ক্লাসিফিকেশন মানে কি, শ্রেণীবিন্যাস। এই ক্লাসিফিকেশন ইজ নট এ সিঙ্গেল স্টেপ প্রসেস। ক্লাসিফিকেশনটা কিন্তু একটা ধাপের কোনো পদ্ধতি না, বাট ইনভলভস হায়ারার্চি মানে হচ্ছে কি, পরপর অনেকগুলো স্টেপকে একসঙ্গে বলা হয় হায়ারার্চি। পরপর অনেকগুলো স্টেপকে একসঙ্গে বলা হয় তোমার হায়ারার্চি অফ স্টেপস, অনেকগুলো স্টেপ, ইন হুইচ, যেখানে ইচ স্টেপ রিপ্রেজেন্ট র্যাঙ্ক অর ক্যাটেগরি। ধরে নাও এখানে আমরা কি করছি, আমরা প্রথম কিংডম ভাগ করছি, কিংডম, তারপরে ফাইলাম বা ডিভিশন, তারপর বলছি ক্লাস, তারপর অর্ডার, ফ্যামিলি, জেনাস অ্যান্ড স্পিসিস। এই যে পুরো সিস্টেম, এই সিস্টেমটাকে বলা হচ্ছে তোমার হায়ারার্চি, যেগুলো অনেকগুলো স্টেপের মাধ্যমে হয়। সিন্স দ্য ক্যাটাগরি বলা হচ্ছে এই যে 7 স্টেপ, 1 2 3 4 5 6 7 স্টেপসকে একসঙ্গে বলা হচ্ছে ক্যাটেগরি। এবং প্রত্যেকটা যে এগুলোকে র্যাঙ্ক বলা হয়, র্যাঙ্ক অর ট্যাক্সন বলা হয়ে থাকে, হলো। এবং এই যে এগুলোকে বলা হচ্ছে ইউনিট অফ ক্লাসিফিকেশন। প্রত্যেকটা ট্যাক্সন এবং র্যাঙ্ককে বলা হয় ইউনিট অফ ক্লাসিফিকেশন, শ্রেণীবিন্যাসের একক বলা হয় ক্লাসিফিকেশন। তাহলে সিন্স দ্য ক্যাটেগরি ইজ এ পার্ট অফ ওভারঅল ট্যাক্সোনমিক অ্যারেঞ্জমেন্ট, এই যে 7টা যে অ্যারেঞ্জমেন্ট রয়েছে, পরপর সাজানো রয়েছে,
এদের কি বলা হচ্ছে, ওভারঅল ট্যাক্সোনমিক অ্যারেঞ্জমেন্ট পার্টগুলোকে বলা হচ্ছে ক্যাটেগরি। ওকে, ট্যাক্সোনমিক ক্যাটেগরি অ্যান্ড অল ক্যাটেগরিজ টুগেদার কনস্টিটিউট ট্যাক্সোনমিক হায়ারার্চি। এই যে সাতখানা রয়েছে, এই সাতটাকে বলা হচ্ছে তোমার ট্যাক্সোনমিক ক্যাটেগরি, এবং এই সাতটা মিলে যে একটা মানে স্ট্রাকচার তৈরি হয়েছে সেটাকে বলা হচ্ছে ট্যাক্সোনমিক হায়ারার্চি। ইচ ক্যাটেগরি রেফার টু অ্যাজ ইউনিট অফ ক্লাসিফিকেশন। প্রত্যেকটা ক্যাটেগরিকে, তাহলে এই যে ক্যাটেগরি সাতটা ক্যাটেগরি রয়েছে, ক্যাটেগরি বা র্যাঙ্ক বলো বা ট্যাক্সন বলো, প্রত্যেকটা র্যাঙ্ক বা ট্যাক্সন বা ক্যাটেগরিকে আমরা বলছি কি ইউনিট অফ ক্লাসিফিকেশন। ইনফ্যাক্ট রিপ্রেজেন্ট র্যাঙ্ক অ্যান্ড ইজ কমনলি টার্ম অ্যাজ ট্যাক্সন। তাহলে এখানে কটা ক্যাটেগরি রয়েছে, সাতখানা ক্যাটেগরি রয়েছে, সেভেন ক্যাটেগরি রয়েছে, এবং প্রত্যেকটা কী বলা হচ্ছে, ট্যাক্সন বলা হচ্ছে বা তোমার বলা হচ্ছে র্যাঙ্ক, এবং টোটাল ওভারঅলটাকে বলা হচ্ছে হায়ারার্চি। ট্যাক্সোনমিক ক্যাটেগরিজ অ্যান্ড হায়ারার্চি ক্যান বি ইলাস্ট্রেটেড বাই অ্যান এক্সাম্পল। একটা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করা যায়। ইনসেক্টস রিপ্রেজেন্ট এ গ্রুপ অফ অর্গানিজম শেয়ারিং কমন ফিচার্স লাইক 3 পেয়ার অফ জয়েন্টেড লেগস। তাহলে যতগুলো আমাদের ইনসেক্ট রয়েছে, সে ইনসেক্টগুলো কি কমন ফিচার দেখাচ্ছে, যে ওদের ইনসেক্ট হচ্ছে আর্থ্রোপোডা পর্বের, এবার আর্থ্রোপোডা হচ্ছে কি আর্থাস বা জয়েন্টেড লেগস। তো ওদের ক্ষেত্রে কী হচ্ছে, জয়েন্টেড লেগ দেখতে পাওয়া যায়। ইট মিনস ইনসেক্টস আর রিকগনিজেবল কংক্রিট অবজেক্টস হুইচ ক্যান বি ক্লাসিফাইড। তাহলে যতগুলো তোমার জয়েন্টেড মানে পাযুক্ত প্রাণী রয়েছে তাদেরকে আমরা পতঙ্গ বলছি। তাহলে পতঙ্গদের আলাদাভাবে স্ট্রংলি ক্লাসিফাইড করা যায়। অ্যান্ড দাস ওয়ার গিভেন এ র্যাঙ্ক অর ক্যাটাগরি, এবং তাকে একটা নির্দিষ্ট র্যাঙ্ক বা ক্যাটাগরিতে ফেলা যায়। ক্যান ইউ নেম আদার সাচ গ্রুপ অফ অর্গানিজম? তুমি কি অন্য কোনো গ্রুপ অর্গানিজম নাম বলতে পারো? হ্যাঁ, আর্থ্রোপোডা, মোলাস্কা, ইকাউডারমাটা, কর্ডাটা সবগুলো র্যাঙ্ক করা যায়, ক্লাসিফিকেশন করা যায়। রিমেম্বার, গ্রুপ রিপ্রেজেন্ট ক্যাটাগরি। গ্রুপগুলো রিপ্রেজেন্ট করছে ক্যাটাগরিকে। ক্যাটাগরি ফার্দার ডিনোটস র্যাঙ্ক। তাহলে এই যে গ্রুপ, এই গ্রুপগুলো কী করছে, ক্যাটাগরি রিপ্রেজেন্ট করছে, আর ক্যাটাগরি আবার রিপ্রেজেন্ট করছে কাকে, ট্যাক্সন বা র্যাঙ্ককে রিপ্রেজেন্ট করছে। ইচ র্যাঙ্ক অর ট্যাক্সন ইনফ্যাক্ট রিপ্রেজেন্ট ইউনিট অফ ক্লাসিফিকেশন। তাহলে প্রত্যেকটা র্যাঙ্ককে বলা হচ্ছে ইউনিট অফ ক্লাসিফিকেশন। These taxonomic groups categories are distinct biological entities and not merely morphological aggregate. Not merely morphological, মানে প্রত্যেকটা র্যাঙ্কে কী হচ্ছে, এরা সব আলাদা, পরস্পর থেকে আলাদা, এবং এদের কী হচ্ছে, প্রত্যেকের মধ্যে একই ক্যারেক্টার জমা হয়ে যাবে না, এগ্রিগেট হয়ে যাবে না, সেখানে আলাদা আলাদা ক্যারেক্টারগুলো জমা হবে। Taxonomical studies of all known organisms have led to the development of common categories such as kingdom. But taxonomical studies of all known organisms have led to the development of common category. তাহলে বলছে যখন আমরা কি বিন্যাসবিধির, ট্যাক্সোনমি মানে বিন্যাসবিধির যে পড়াশোনা সেটা বলছে কি, সমস্ত অর্গানিজম যখন একসাথে আমরা করি তখন একটা কমন র্যাঙ্ক তৈরি হয়, তার নাম হচ্ছে কিংডম। ফাইলাম অর ডিভিশন, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস অ্যান্ড স্পিসিস। All organisms include those in the plant and animal kingdom have species as the lowest category. তাহলে সবচেয়ে হাইয়েস্ট ক্যাটাগরি কি হলো, হাইয়েস্ট ক্যাটাগরি হচ্ছে কিংডম, এবং সবচেয়ে লোয়েস্ট ক্যাটাগরি হচ্ছে তোমার স্পিসিস, এটা লোয়েস্ট ক্যাটাগরি। তাহলে হাইয়েস্ট ক্যাটাগরির ক্ষেত্রে কি হচ্ছে, এখানে কিন্তু অনেক রকমের বৈশিষ্ট্য থাকবে, কিন্তু লোয়েস্ট ক্যাটাগরির ক্ষেত্রে স্পেসিফিক বৈশিষ্ট্যটাই উপস্থাপন করবে। দ্য বেসিক রিক্রুটমেন্ট is the knowledge of character of an individual group. তাহলে এগুলো কীভাবে ভাগ করা হচ্ছে, ক্যাটাগরিগুলো তৈরি হচ্ছে, যে একটা জীবের কী কী চারিত্রিক বৈশিষ্ট্য হয় যা অন্য জীব থেকে ওকে আলাদা করছে, অন্য জীব থেকে একটা প্রজাতিতে পরিণত করছে। দিস হেল্প ইন আইডেন্টিফাইং সিমিলারিটিজ। তাহলে কী কী ক্যারেক্টার, একটা হচ্ছে ভিন্ন জীবের মধ্যে কোন চরিত্রগুলো একই রকম দেখতে আছে আর কোন চরিত্রগুলো ডিসিমিলারিটিজ আছে। যেমন ধরুন স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে বাঘও স্তন্যপায়ী, আবার মানুষও স্তন্যপায়ী প্রাণী রয়েছে। তাহলে বাঘ এবং মানুষের মধ্যে কিছু সিমিলার ক্যারেক্টার রয়েছে বলে বাঘ আর মানুষ হচ্ছে একই তোমার মানে একই ফ্যামিলি, মানে একই ফাইলাম বা ডিভিশনের অন্তর্গত। কিন্তু যখন আমরা এর পরে আরও যে ডিসিমিলার ক্যারেক্টারগুলো পেতে শুরু করব, তখন কিন্তু তারা পরস্পর থেকে সেপারেট হয়ে যাবে। এবার নেক্সট পেজ।
দেখো এবার হচ্ছে ট্যাক্সন ক্যাটাগরিগুলোর ভাগ। তাহলে স্পিসিস মানে মনে রাখো যে ইন্টারব্রিডিং অর্গানিজম, ইন্টারব্রিডিং অর্গানিজম, যারা নিজেদের মধ্যে জনন সম্পন্ন করতে পারে তাকে বলা হচ্ছে ইন্টারব্রিড অর্গানিজম। ট্যাক্সোনমিক স্টাডি কে বলেছিল? এটা বলেছিল তোমার আর্নস্ট মেয়ার বলেছিল। ট্যাক্সোনমিক স্টাডিজ কনসিডার এ গ্রুপ অফ আর এটা কি সবচেয়ে স্মলেস্ট র্যাঙ্ক, তাহলে দ্য ট্যাক্সোনমিক স্টাডিজ কনসিডার এ গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল, যেটাকে আমরা বলছি কি পপুলেশন, গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালকে আমরা পপুলেশন বলি। অর্গানিজম উইথ ফান্ডামেন্টাল সিমিলারিটিস, তার মানে তাদের মধ্যে কি এই যে গ্রুপ অফ অর্গানিজম যে রয়েছে যাদের মধ্যে কি সবচেয়ে বেশি সিমিলারিটি খুঁজে পাওয়া যায়, অর্থাৎ মিল খুঁজে পাওয়া যায়, তাদেরকে আমরা বলছি কি স্পিসিস বা প্রজাতি। One should be able to distinguish one species from the other closely related species based on the distinct morphological difference. বলছে যে কাছাকাছি অবস্থিত দুটো প্রজাতি, যেমন ধরুন যে বিড়াল এবং কুকুর, এরা পাশাপাশি অবস্থান করেছে কিন্তু এদের প্রজাতিটা আলাদা। তো কীভাবে আলাদা করছি? কিছু স্পেশাল ডিস্টিংক্ট ক্যারেক্টারের উপর ভিত্তিতে, পৃথক পৃথক ক্যারেক্টারের উপর ভিত্তিতে আলাদা করছি। লেট আস কনসিডার ম্যাঙ্গিফেরা ইন্ডিকা এবং সোলানাম টিউবারোজাম। তাহলে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা মানে আম, সোলানাম টিউবারোজাম মানে হচ্ছে পোট্যাটো, অ্যান্ড প্যান্থেরা লিও অর্থাৎ সিংহের বিজ্ঞানসম্মত নাম। অল দ্য থ্রি নেমস ইন্ডিকা, টিউবারোজাম এবং লিও, এই তিনটে প্রজাতির নাম স্পেসিফিক এপিথেট বলা হয় এদেরকে, represent specific epithets. Okay, while the first word Mangifera, Solanum and Panthera represent genus name. Clear? Represent another higher level taxon or category that is called genus. Each genus may have one or more than one specific epithets representing different organism. তাহলে প্রত্যেকটা জেনাসের একটা দুটো কিছু ক্যারেক্টার রয়েছে যেগুলোর মাধ্যমে আলাদা হয়ে যাচ্ছে, যেগুলোকে আমরা বলছি এই স্পিসিস বলছি। বাট হ্যাভিং মরফোলজিক্যাল সিমিলারিটি, দেখতে একই রকম কিন্তু কিছু হয়তো ক্যারেক্টার আলাদা আছে যার জন্য তারা আলাদা হয়ে যাচ্ছে। যেমন সোলানাম টিউবারোজাম, সোলানাম মেলঙ্গানা। সোলানাম টিউবার কি আলু আর টমেটো, এদের কমন নেম সোলানাম কিন্তু জেনাস নেম সেম, কিন্তু আবার যখন প্রজাতিতে আসছি আমরা তখন দেখছি এদের টিউবারোজাম আর মেলঙ্গানা দুটো আলাদা হয়ে যাচ্ছে। But having morphological similarity. For example, Panthera had another specific epithets called Panthera tigris মানে বাঘকে বোঝাচ্ছে, আবার Panthera leo মানে সিংহকে বোঝাচ্ছে। তাহলে এদের জেনাসটা একই কিন্তু এদের মধ্যে কিছু ক্যারেক্টার যেটা আমরা সহজে বুঝতে পারি সেই ক্যারেক্টার আলাদা আছে বলে আমরা কি করছি Panthera leo আলাদা হয়ে যাচ্ছে, Panthera tigris আলাদা হয়ে যাচ্ছে। Solanum includes species like Solanum nigrum and Solanum melongena. সোলানাম নাইগ্রাম এবং সোলানাম মেলঙ্গানা দুটো আলাদা, এদের প্রজাতিটা কি জেনাসটা সেম কিন্তু প্রজাতি দুটো আলাদা হয়ে গেল। এবার বলছে হিউম্যান বিংস বিলংস টু দ্য স্পিসিস সেপিয়েন্স। তাহলে হিউম্যান মানুষের ক্ষেত্রে কি হোমোসেপিয়েন্স, তো হোমোসেপিয়েন্সের ক্ষেত্রে কী হচ্ছে সেপিয়েন্সটা হচ্ছে প্রজাতির নাম, গ্রুপ ইন্টু দ্য জেনাস হোমো। দ্য সায়েন্টিফিক নেম থাস ফর হিউম্যান বিং ইজ রিটেন অ্যাজ হোমো সেপিয়েন্স, হোমো জেনাস নেম আর সেপিয়েন্স হচ্ছে স্পেসিফিক এপিথেটস। Solanum and Solanum melongena. Human being, the scientific name of the Homo sapiens. এবার হচ্ছে জেনাস, তাহলে প্রজাতি কী হলো? প্রজাতি হচ্ছে যে ট্যাক্সোনমিক হায়ারার্চির সবচেয়ে ছোট ইউনিট, যেখানে একই রকম প্রজাতি একই রকম জীবের মধ্যে কিছু পার্থক্যের জন্য, কিছু ডিসিমিলারিটির জন্য, যদিও তারা মরফোলজিক্যালি সিমিলার কিন্তু কিছু পার্থক্যের জন্য তাদেরকে একটা থেকে অন্যটা আলাদা হচ্ছে, প্রজাতিগুলো আলাদা হয়ে যাচ্ছে। যেমন সোলানাম মেলঙ্গানা, সোলানাম টিউবারোজাম, এই দেখতে পেলে প্যান্থেরা লিও, প্যান্থেরা টাইগ্রিস, এরা জেনাস পর্যন্ত একই রকম রয়েছে কিন্তু পার্থক্য হচ্ছে কোথায় স্পিসিস প্রজাতিতে এসে। এবার জেনাস বললো কি, জেনাস হচ্ছে প্রজাতির উপরের র্যাঙ্ক, প্রজাতির অর্থাৎ আমরা যদি যেটা করেছিলাম কিংডম করেছিলাম, তারপর কী করেছিলাম ফাইলাম করেছিলাম বা ডিভিশন, তারপর ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস অ্যান্ড স্পিসিস। তাহলে আমরা প্রজাতিটা পড়লাম,
সবচেয়ে স্মলেস্ট ইউনিট। এবার প্রজাতির উপরের র্যাঙ্ক হচ্ছে কি জেনাস। তাহলে আমরা গ্রুপ, প্রজাতি মানে পড়লাম কি গ্রুপ অফ অর্গানিজম, গ্রুপ অফ অর্গানিজম। কিন্তু প্রজাতি জেনাস কি বলবো, গ্রুপ অফ স্পিসিস, গ্রুপ অফ স্পিসিস। এবার গ্রুপ অফ জেনাস মিলে কি হবে, ফ্যামিলি হবে। গ্রুপ অফ জেনাস মিলে হবে তোমার ফ্যামিলি। তাহলে জেনাস comprises a group related species which had more character in common in comparison to species and other genera. তা বলছে কি যে স্পিসিসে কি হলো, যে মানে খুব কম পরিমাণে ক্যারেক্টার রয়েছে যেগুলো হচ্ছে কমন। বেশিরভাগই পৃথক ক্যারেক্টার যখন পাচ্ছি আমরা তখন সেটাকে প্রজাতিতে ফেলছি। কিন্তু আমরা প্রজাতি থেকে উপরের দিকে জেনাস যখন যাচ্ছি দেখছি কি যে প্রজাতির থেকে কম, মানে এখানে প্রজাতিতে যে কম পরিমাণ সিমিলার ক্যারেক্টার পাওয়া যাচ্ছে, এখানে একটু বেশি পরিমাণে সিমিলার ক্যারেক্টার পাওয়া যাচ্ছে। অর্থাৎ যত তুমি নিচ থেকে উপরের দিকে যাবে তত সিমিলার ক্যারেক্টার বাড়তে থাকবে, এটা মনে রাখবে। সিমিলার ক্যারেক্টার বাড়বে। We can say that genera are aggregates of closely related species. তাহলে জেনারা কাকে উপস্থাপন করছে, গ্রুপ অফ ক্লোজলি রিলেটেড স্পিসিস। এক্সাম্পল দেওয়া আছে পোটাটো অ্যান্ড ব্রিঞ্জাল, আলু এবং বেগুন আর টু ডিফারেন্ট স্পিসিস, যেমন সোলানাম টিউবারোজাম আর সোলানাম মেরঙ্গেনা। ওকে, বাট বোথ বিলংস টু দ্য সেম জেনাস সোলানাম। ক্লিয়ার? প্যান্থেরা লিও অ্যান্ড প্যান্থেরা পারডাস এবং প্যান্থেরা টাইগ্রিস। তাহলে এখানে চিতা, সিংহ এবং বাঘ তিনটে কিন্তু প্রজাতিতে আলাদা, কিন্তু এরা একই জেনাসের অন্তর্গত পড়ছে। উইথ সেভারাল কমন ফিচার, তাদের মধ্যে কমন ফিচার্স অনেক বেশি আছে। আর অল স্পিসিস অফ দ্য জেনাস প্যান্থেরা, দিস জেনাস ডিফার্স ফ্রম অ্যানাদার জেনাস ফেলিস হুইচ ইনক্লুডস ক্যাটস। এবার হচ্ছে এদের থেকে আবার কি বিড়াল যখন যাবে সেখানে আবার ফেলিস হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবার হচ্ছে ফ্যামিলিতে চলে। তাহলে ফ্যামিলি কি, গ্রুপ অফ জেনাসকে আমরা বলছি ফ্যামিলি, যেখানে আরও বেশি সিমিলার ক্যারেক্টারগুলো, অর্থাৎ উপর থেকে বললাম কি নিচ থেকে উপরে গেলে সিমিলার ক্যারেক্টার বাড়তে থাকবে, উপর থেকে নিচের দিকে আসলে কি হবে, ডিসিমিলার ক্যারেক্টারগুলো বাড়তে থাকবে। দ্য নেক্সট ক্যাটাগরি ফ্যামিলি হ্যাজ এ গ্রুপ অফ, তাহলে ফ্যামিলিটা কি গ্রুপ অফ রিলেটেড জেনেরা। তাহলে গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল হয়ে গেল প্রজাতি, গ্রুপ অফ প্রজাতিতে হয়ে গেল তোমার হচ্ছে গ্রুপ অফ জেনাস, এবং গ্রুপ অফ জেনাস মিলে তৈরি হয়ে গেল কি ফ্যামিলি। ফ্যামিলিজ আর ক্যারেক্টার অন দ্য বেসিস অফ বোথ ভেজিটেটিভ অ্যান্ড রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার। ভেজিটেটিভ মানে হচ্ছে একটা উদ্ভিদের ফুল, এটা হচ্ছে রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার। কিন্তু ভেজিটেটিভ কোনগুলো, পাতা, কাণ্ড, মূল, এসব জিনিসগুলো হচ্ছে ভেজিটেটিভ স্ট্রাকচার। অ্যামং প্ল্যান্টস ফর এক্সাম্পল 3 ডিফারেন্ট জেনারা সোলানাম, পেটুনিয়া, ড্যাটুরা আর প্লেসড ইন দ্য ফ্যামিলি সোলানেসি। তাহলে ফ্যামিলির নামটা হচ্ছে সোলানেসি, তার আন্ডারকে ধতুরাও পড়ছে আর সোলানাম পেটুনিয়াটাও পড়ছে। অ্যামং অ্যানিমাল উইথ এক্সাম্পল জেনাস প্যান্থেরা comprising lion, tiger and leopard is put along with genus felis. এখানে কিন্তু প্যান্থেরা, এখানে প্যান্থেরা এবং প্যান্থেরা, দেখো এখানে যখন আমরা জেনাস পড়লাম, স্পিসিস পড়লাম, তখন প্যান্থেরার মধ্যে কি প্যান্থেরা লিও মানে সিংহ, প্যান্থেরা টাইগ্রিস বাঘ, দুটো আলাদা হয়েছিল। ওকে, জেনাস যখন পড়লাম তখন কি প্যান্থেরাটা কমন, জেনাস নেমটা কমন, কিন্তু এর মধ্যে কি হচ্ছে স্পেসিফিক একটা লিও আর টাইগ্রিস আছে, টাইগ্রিস। তাহলে এখানে কি হচ্ছে প্রজাতি থেকে জীবগুলো আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু এখানে জীবগুলো একই জেনাসের মধ্যে পড়ছে। এই ক্ষেত্রে দেখো কি বলছে, ফ্যামিলির ক্ষেত্রে প্যান্থেরা এবং সঙ্গে কি আছে, প্যান্থেরা আছে আর হচ্ছে ফেলিস। ওকে, এটা হচ্ছে ক্যাট ফ্যামিলি আর এটা টাইগারদের ফ্যামিলি। এ দুটো আবার কি হচ্ছে একই রকম তোমার ফ্যামিলির আন্ডারে পড়ছে, বুঝতে পারছো? তাহলে প্যান্থেরা টাইগ্রিস এবং প্যান্থেরা লিও দুটো কিন্তু আলাদা প্রজাতি, একবার সম্পূর্ণ আলাদা জীব। কিন্তু এই প্যান্থেরা লিও এবং প্যান্থেরা টাইগ্রিস আবার জেনাসের ক্ষেত্রে একই গণের মধ্যে পড়ছে। আবার হচ্ছে কি ওখান থেকে ফেলিস বা বিড়ালের প্রজাতিটা আলাদা হয়ে যাচ্ছে,
কিন্তু যখন আমি ফ্যামিলিতে আসছি দেখা যাচ্ছে যে না বিড়ালের প্রজাতি এবং বাঘের প্রজাতি সব একই হচ্ছে, একই ফ্যামিলির অন্তর্গত হচ্ছে। Similarly, if you observe the features of cat and dog, you will find some similarities and some difference as well. They are separated into two different family, Felidae and Canidae. আবার তুমি দেখো এই ফ্যামিলির মধ্যে ফেলিডি, আবার দেখো কুকুর সম্প্রদায়টা কি হচ্ছে, দেখো কুকুর সম্প্রদায়টা কিন্তু ক্যানিডি। তাহলে এখানে কুকুর, বাঘ আর বিড়াল সবাই মিলে কিন্তু একটা ফ্যামিলির অন্তর্গত হয়ে গেল। এবার হচ্ছে অর্ডারের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এবার যেগুলোকে আমরা ফ্যামিলি আন্ডারে ফেললাম তারা গ্রুপ অফ ফ্যামিলি মিলে তৈরি হচ্ছে তোমার অর্ডার। যেমন দেখো, ইউ হ্যাভ সিন আর্লিয়ার দ্যাট ক্যাটেগরিজ লাইক স্পিসিস, জেনাস, ফ্যামিলিজ আর বেসড অন নাম্বার অফ সিমিলার ক্যারেক্টার। মানে স্পিসিস, জেনাস এবং শব্দগুলো যে আমরা ফ্যামিলি পেলাম সেগুলো কারোর ভিত্তিতে পেলাম যে কোন ক্যারেক্টারগুলো একই রকম আছে। জেনারেলি অর্ডার and the other higher taxonomic are identified based on the aggregates of character. তাহলে এখানে কি বলছো, গ্রুপ অফ ফ্যামিলি যখন বলবো আমি গ্রুপ অফ ফ্যামিলি তখন সেটা হয়ে গেল অর্ডার। অর্ডার বিং হায়ার ক্যাটাগরি ইটস দ্য অ্যাসেম্বলেজ অফ ফ্যামিলিজ হুইচ এক্সিবিট এ ফিউ সিমিলার ক্যারেক্টার। এবার অনেকগুলো ফ্যামিলি যাদের মধ্যে অনেকগুলো সিমিলার ক্যারেক্টার রয়েছে। These similar characters are less in number as compared to different genera, এবং জেনাসাস থেকে কি হচ্ছে সে সিমিলার ক্যারেক্টারগুলো কম, অর্থাৎ যত উপর থেকে নিচের দিকে যাবে সিমিলার ক্যারেক্টারগুলো কী হবে বাড়তে থাকবে এবং ডিসিমিলার ক্যারেক্টারগুলো কমতে থাকবে। যেমন দেখো এখানে বলছে প্ল্যান্ট ফ্যামিলি লাইক কনভলভুলেসি এবং সোলানেসি ইনক্লুডস ইন দ্য অর্ডার পলিমোনিডি। ওকে, পলিমোনিডি মেইনলি বেসড অন দ্য ফ্লোরাল ক্যারেক্টার। তাহলে আমরা ওখানে কী করলাম, ভেজিটেটিভ ক্যারেক্টার প্লাস যখন আমি জেনাসে গেলাম, গ্রুপ অফ ফ্যামিলিতে গেলাম, তখন এটা কী হচ্ছে ভেজিটেটিভ ক্যারেক্টার হলো আর প্লাস রিপ্রোডাক্টিভ ক্যারেক্টার দুটো নিয়ে তৈরি হচ্ছে। কিন্তু ফ্যামিলি থেকে যখন অর্ডারের দিকে আমি চলে আসছি তখন শুধুমাত্র কী হচ্ছে, শুধুমাত্র আমার রিপ্রোডাক্টিভ ক্যারেক্টার নিচ্ছে, মানে স্পেসিফিক হচ্ছে। এবার হচ্ছে ক্লাস তাহলে কী হলো, গ্রুপ অফ ফ্যামিলিজ, গ্রুপ অফ অর্ডারকে আমরা বলছি ক্লাস। তাহলে আরও কিছু সিমিলার বৈশিষ্ট্য যার জন্য কী হচ্ছে সমস্ত গ্রুপগুলো অর্ডারগুলোকে একটা ক্লাসে ফেলা হচ্ছে। দিস ক্যাটাগরি ইনক্লুডস রিলেটেড অর্ডার্স। ফর এক্সাম্পল, অর্ডার প্রাইমাটা comprising monkey, gorilla and gibbon is placed in class Mammalia along with order Carnivora that includes like টাইগার। তাহলে এখানে আমরা কি দেখলাম, এখানে আমরা দেখলাম যে অর্ডার হচ্ছে কার্নিভোরা, এর আন্ডারে আমরা কি পড়ছি ফ্যামিলি, একটা হচ্ছে তোমার এটা ক্লাসের মধ্যে অর্ডার পড়ছে কারা, একটা হচ্ছে কি তোমার হচ্ছে কি যে ওর মধ্যে একটা প্রাইমাটা এবং আরেকটা হচ্ছে ম্যামেলিয়া, সবগুলোই পড়ে যাচ্ছে। ইনক্লুডস অ্যানিমালস লাইক টাইগার এবং ক্যাট, ডগ। ক্লাস ম্যামেলিয়া হ্যাজ আদার অর্ডার অলসো। ফাইলামের ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে ফাইলাম হচ্ছে গ্রুপ অফ ক্লাস, গ্রুপ অফ রিলেটেড ক্লাসকে আমরা বলছি ফাইলাম। যেমন এখানে কি বলছে দেখো, বলছে ক্লাসেস কম্প্রাইজিং অ্যানিমাল লাইক ফিশ, অ্যাম্ফিবিয়া, রেপটাইল, বার্ডস অ্যালং উইথ ম্যামালস কনস্টিটিউট দ্য নেক্সট হায়ার ক্যাটাগরি কল্ড ফাইলাম। তাহলে একটা ফাইলামের মধ্যে কী কী রয়েছে, মাছেরা রয়েছে, উভচররা রয়েছে, সরীসৃপরা রয়েছে, পাখিরা রয়েছে এবং স্তন্যপায়ীরাও থাকছে। অল দিস বেসড অন দ্য কমন ফিচার্স লাইক প্রেজেন্স অফ নোটোকর্ড এবং ডরসাল হলো নিউরাল সিস্টেম। তাহলে ফাইলাম কী হচ্ছে, ফাইলামের মধ্যে মাছ, উভচর, পক্ষী, স্তন্যপায়ী সবাই থাকছে এবং এর ভিত্তি হচ্ছে কার মাধ্যমে, এটা হচ্ছে প্রেজেন্স অফ নোটোকর্ড করতে ডেভেলপ হয়, এটা মেসোডাম থেকে তৈরি হয় এবং এটা আমাদের কি করছে, নোটোকর্ড আমাদের ভার্টিব্রা তৈরি করতে সাহায্য করছে।
আর ইনক্লুডেড ফাইলাম কর্ডাটা। তাহলে কর্ডাটা মানে কি, যেখানে নোটোকর্ড প্রেজেন্ট থাকবে। আর নোটোকর্ডটা কোথা থেকে তৈরি হয়? নোটোকর্ড তৈরি হয় তোমার মেসোডার্ম থেকে। Are included phylum chordata. In this plant, in case of plant, classes with few similar characters are assigned to a higher category called division. এবার এই ডিভিশনটা আবার কার ক্ষেত্রে, এখানে দুটো হয়, ফাইলাম বা ডিভিশন। ফাইলামটা হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর ডিভিশনটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে কিংডম, সবচেয়ে বড়। এই যে এখানে দেওয়া আছে, তাহলে স্পিসিস হলো কি, স্পিসিস হলো সবচেয়ে ছোট। এটা হচ্ছে গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল, গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল। এবার গ্রুপ অফ স্পিসিসকে বলা হয় জেনাস, গ্রুপ অফ জেনাসকে বলা হচ্ছে ফ্যামিলি, গ্রুপ অফ রিলেটেড ফ্যামিলিকে বলা হচ্ছে অর্ডার, এবং গ্রুপ অফ অর্ডার ইজ কল্ড ক্লাস, অ্যান্ড গ্রুপ অফ ক্লাস ইজ ইকুয়াল টু গ্রুপ অফ ডিভিশন। গ্রুপ অফ ডিভিশনকে বলা হচ্ছে আমরা কিংডম। তাহলে কিংডম হচ্ছে সবচেয়ে হাইস্ট। যত তুমি নিচ থেকে উপরের দিকে উঠবে তত কি হবে, এখানে জীবের সংখ্যাটা বাড়তে, এগুলো মনে রাখবে। যত নিচ থেকে উপরে, এখানে হচ্ছে ইন্ডিভিজুয়াল, একটা নির্দিষ্ট জীবকে বোঝাচ্ছে, ইন্ডিভিজুয়ালকে বোঝাচ্ছে, কিন্তু এখানে মেনি অর্গানিজম লাইক প্ল্যান্ট, অ্যানিমাল। ভাবো তুমি, এটা অ্যানিমাল কিংডম, সমস্ত অ্যানিমালকে বোঝাতে গেলে অ্যানিমাল কিংডম ব্যবহার হচ্ছে, কিন্তু অ্যানিমালের মধ্যে শুধুমাত্র মানুষকে বোঝাতে গেলে বা শুধুমাত্র একটা পতঙ্গকে, গ্রাসহপারকে বোঝাতে গেলে আমাদের কী হচ্ছে, প্রজাতিতে আসতে হচ্ছে। তাহলে কিংডমে অল অ্যানিমালস বিলং টু দ্য ভ্যারিয়াস ফাইলা আর অ্যাসাইন টু দ্য হাইয়েস্ট ক্যাটাগরি কল্ড কিংডম। তাহলে গ্রুপ অফ সঙ্গে ডিভিশন কি বলছি, গ্রুপ অফ ফাইলাম হচ্ছে তোমার কিংডম। দ্য কিংডম প্ল্যান্টি, তাহলে একটা হচ্ছে কিংডম কি, একটা কিংডম হয়ে গেল অ্যানিমেলিয়া। এই কিংডমকে দুটো ভাগে ভাগ করছি, একটা প্ল্যান্টি, সমস্ত প্ল্যান্ট কিংডম প্ল্যান্টকে বোঝাচ্ছে, একটা অ্যানিমেলিয়া যেটা সমস্ত উদ্ভিদ প্রাণীকে বোঝাচ্ছে। প্ল্যান্টি মানে উদ্ভিদকে বোঝাচ্ছে, অ্যানিমেলিয়া মানে প্রাণীকে বোঝাচ্ছে। The kingdom plantae on the other hand is distinct, পৃথক, and comprises all plants from various division. মানে এখানে কি, প্ল্যান্টি মানে যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে, যার ক্লোরোফিল রয়েছে, এখানে যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। Henceforth, we'll refer to these two groups of animals and plant kingdom, animal and plant kingdom. The taxonomic categories from species to kingdom, species থেকে kingdom পর্যন্ত have been shown in ascending order. Ascending মানে হচ্ছে নিচ থেকে নিচে হচ্ছে ইন্ডিভিজুয়াল, একটা অর্গানিজম থাকছে, কিন্তু যত উপরের দিকে বাড়তে থাকছে গ্রুপ অফ অর্গানিজম বাড়তেই থাকছে। হাওয়েভার, তাহলে উপরের দিকে কী হলো, এখানে তোমার সিমিলার ক্যারেক্টারগুলো অনেক সিমিলার ক্যারেক্টার কম পাওয়া যাবে, কিন্তু এখানে সিমিলার ক্যারেক্টারগুলো বেশি পাওয়া যাবে। These are broad categories. However, taxonomists কাকে বলা হয়, যারা ট্যাক্সনমি নিয়ে বিন্যাসবিধি নিয়ে পড়াশোনা করে তাদেরকে, have also developed সাব ক্যাটাগরিজ। যেমন ধরে নাও, কিংডমকে সাব কিংডম বলা হচ্ছে, ফাইলামকে সাব ফাইলাম, ক্লাস সাব ক্লাস, সুপ্রা ক্লাস, ইনফ্রা ক্লাস, এরকম ভাগ করা হচ্ছে। অর্ডার সাব অর্ডার, ওকে, ফ্যামিলি সাব ফ্যামিলি, জেনাস অ্যান্ড স্পিসিস ভাগ করা হচ্ছে। We go higher from species to kingdom, the number of common characteristics কোথায় বলছে হায়ার ফ্রম স্পিসিস থেকে কিংডমের দিকে যখন যাচ্ছে, নাম্বার অফ ক্যারেক্টারিস্টিক গোজ অন ডিক্রিজিং। তো যত আমি স্পিসিস থেকে হায়ার ফ্রম স্পিসিস টু কিংডমের দিকে যাচ্ছি, তত কী হচ্ছে, সিমিলার ক্যারেক্টার পরিমাণটা কমে যাচ্ছে। লোয়ার দ্য ট্যাক্সা, মোর আর দ্য ক্যারেক্টারিস্টিক্স দ্যাট দ্য ট্যাক্সন শেয়ার। তো যত ট্যাক্সার মানটা কী হচ্ছে, ছোটো হতে থাকছে, তত কী হচ্ছে, ওর ক্যারেক্টারিস্টিক পরিমাণটা কমতে থাকছে। হায়ার দ্য ক্যাটাগরি, গ্রেটার দ্য ডিফিকাল্টি। যত আমি উপরের দিকে যাব, তাহলে কী হলো দেখো, যত উপরের দিকে যাচ্ছি আমি, প্রথম কী হচ্ছে, যে কমন ক্যারেক্টারিস্টিক গোজ অন ডিক্রিজিং। যখন এটা ধরেন স্পিসিস, এটা কিংডম, তা যত আমি উপরের দিকে যাব তত কী হচ্ছে, কমন ক্যারেক্টার কমে যাচ্ছে, কমন ক্যারেক্টার ডিক্রিজ হচ্ছে। আবার বলছে যে
ডিক্রিজ, এবং লোয়ার দ্য ট্যাক্সা মোর আর দ্য ক্যারেক্টারিস্টিক দ্যাট মেম্বার্স উইদিন দ্য ট্যাক্সন শেয়ার। তো যত নিচের দিকে আসবো মোর শেয়ারিং ক্যারেক্টার, মোর দ্য শেয়ারিং ক্যারেক্টার। দেন হায়ার দ্য ক্যাটেগরি গ্রেটার দ্য ডিফিকাল্টি, এবার যত উপরের দিকে যাব তত কি হচ্ছে যে ডিফিকাল্ট, মানে প্রত্যেকটা জীবের মধ্যে যে সম্পর্ক সেটা নির্ধারণ করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে ইজি টু ডিফিকাল্ট, ডিফিকাল্ট, হেন্স দ্য প্রবলেম অফ ক্লাসিফিকেশন বিকাম মোর কমপ্লেক্স। এই জন্য কি হচ্ছে শ্রেণীবিন্যাসের যে পথ এটা সেটা জটিল হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হলো দেখো, এখানে দেখতে পারো কি প্রজাতি হচ্ছে সবচেয়ে ছোট এক ইউনিট, ছোট ট্যাক্সন। প্রজাতিকে আমরা বলছি গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল, অর্থাৎ একই ধরনের জীব যারা পরস্পরের সঙ্গে ইন্টারব্রিড করতে পারে। এবার তাই এখানে কি হচ্ছে সিমিলার ক্যারেক্টারগুলো সবচেয়ে বেশি কোথায় হচ্ছে প্রজাতিতে এসে হচ্ছে, কিন্তু যত নিচ থেকে উপরের দিকে যাব তত কমন ক্যারেক্টারগুলো কমতে থাকবে, এবং সেখানে কী বলবে সে নাম্বার অফ ক্যারেক্টার বাড়তে থাকবে। কমন ক্যারেক্টার নিচ থেকে উপরের দিকে যাব কমন ক্যারেক্টার কমতে থাকবে, এবং যেগুলো তোমার কমন ক্যারেক্টার কমতে থাকবে, আর ডিসিমিলার ক্যারেক্টারগুলো তোমার সাথে পরিমাণ বাড়তে থাকবে। এবার এখানে দেখো আমরা কিছু ক্লাসিফিকেশন করে দেখেছি। ধরে না এখানে নাম দিয়ে ম্যানের কি দেখো, এখানে বায়োলজিক্যাল নেম হচ্ছে হোমো সেপিয়েন্স, অর্থাৎ হোমো সেপিয়েন্স সায়েন্টিফিক নেম। এবার এর জেনাসের নাম হচ্ছে হোমো, ফ্যামিলির নাম হোমো ফ্যামিলি, আর স্পিসিসের নামটা দেওয়া হয়নি কিন্তু সেপিয়েন্স, ফ্যামিলির নাম হোমিনিডি, অর্ডার হচ্ছে তোমার প্রাইমাটা, ক্লাস হচ্ছে ম্যামেলিয়া, এবং ফাইলাম বা ডিভিশন হয়ে গেল কোয়াড্রাটা, আর কিংডম হয়ে গেল তোমার কি অ্যানিমাল কিংডম। তাহলে দেখো এখানে প্রথম আমরা এখান থেকে শুরু করছি যে কোয়াড্রাটা থেকে এদিকে যে নামটা, অর্থাৎ এখানে অনেক রকম জীব রয়েছে, এখানে সে ইন্ডিভিজুয়াল হচ্ছে। তো কোয়াড্রাটা কাকে রিপ্রেজেন্ট করছে দেখো, এখানে বলছে 5 ক্যারেক্টারিস্টিক্স অফ কোয়াড্রাটা, এদের নোটোকর্ড থাকবে। নোটোকর্ড বলতে যে আমাদের সেখান থেকে ভার্টিব্রা বা শির যা তৈরি হচ্ছে, এটা কোথা তৈরি হয়, এটা মেসোডার্ম থেকে তৈরি হয়, এবং ডরসাল হলো নার্ভ কর্ড, এবং কি হয় ডরসাল অর্থাৎ পিঠের দিকে আমাদের যে স্নায়ু রজ্জু রয়েছে তার জন্য একটা হলো টিউব রয়েছে। অ্যান্ড এন্ডোস্টাইল অর থাইরয়েড, এবং কী রয়েছে থাইরয়েড রয়েছে, ফ্যারিঞ্জিয়াল গিল সিট রয়েছে, এবং পোস্ট অ্যানাল টেল অর্থাৎ পুচ্ছ পরবর্তী বায়ু রয়েছে। এবার দেখো বলছে কি অ্যান অ্যানিমাল ইজ কনসিডার্ড এ ম্যামালস। এবার আমরা চলে আসছি ম্যামাল কাকে বলছে, এরা প্রডিউস করে মিল্ক, যে সমস্ত কোয়াড্রাটাদের মধ্যে যারা দুধ উৎপন্ন করে। আদার ফিচার্স ইউনিক টু ম্যামাল ইনক্লুডস, এবং তাদের শরীরে কী থাকে হালকা লোম থাকছে। তাহলে এরা মিল্ক তৈরি করলো, কোয়াড্রাটাদের মধ্যে যারা দুধ তৈরি করবে এবং যাদের কি থাকবে শরীর হালকা রোম আবরণ থাকবে, এবং যারা কি করবে দ্য মেলিয়াস ইনকাস স্টেপিস থাকবে, অর্থাৎ কানের মধ্যে 3টে সবচেয়ে ক্ষুদ্রতম হাড় মেলিয়াস ইনকাস স্টেপিস থাকবে। and diaphragm separating the heart and lungs from the abdomen, এবং পেট এবং বুকের মধ্যখানে একটা ডায়াফ্রাম থাকবে, যার ফলে কী হবে যে লাংসকে এবং হার্টকে আলাদা রাখা যাবে। আর কি হবে হট আর তারপর হচ্ছে কি, এটা হয়ে গেল এবার প্রাইমাটা। তাহলে ম্যামেলিয়ার আন্ডারে কী রয়েছে, প্রাইমাটা রয়েছে, নন প্রাইমাটা রয়েছে। এবার প্রাইমাটা যারা হবে তাদের বৈশিষ্ট্য কি, লার্জ ব্রেনের সাইজটা অনেকটা বড় হবে, ভিশন মোর ইম্পর্টেন্ট দ্যান সেন্স অফ স্মেল, অর্থাৎ মানে কোনো জিনিসের ঘ্রাণ নেওয়ার থেকে তোমার ভিশন অর্থাৎ চোখের দৃষ্টির গুরুত্ব বেশি হবে। হ্যান্ডস অ্যাডাপ্টেড ফর গ্রাস্পিং, হাতের দ্বারা কোনো কিছু ধরতে পারবে। লং লাইফ স্প্যান, এবং অনেকদিন বাঁচবে। অ্যান্ড স্লো গ্রোথ, এবং তার গ্রোথটা খুব আস্তে আস্তে হবে। ফিউ ইজ অফস্প্রিং, খুব অল্প সংখ্যক তারা পুত্র সন্তানের জন্ম দিবে, ইউজুয়ালি 1 at a টাইম, বেশিরভাগ ক্ষেত্রে একটা জমা হবে। হলো হোমিনিটি। তারপর চলে আসছে আমরা কিসে, তাহলে প্রাইমাটা হলো কারা, প্রাইমাটা হচ্ছে যাদের বড় একটা মাথা থাকবে, যারা কি করবে যাদের একটা ভিশনটা ভালো হবে, যাদের হ্যান্ডস অ্যাডাপ্টেড টু গ্রাস্পিং, হাতের দ্বারা কোনো কিছু ধরবে, এবং লং লাইফ স্প্যান হবে, স্লো গ্রোথ হবে। আর কি হবে, ফিউ অফস্প্রিং
ইউজুয়ালি অন অ্যাট টাইম, অর্থাৎ মানুষের ক্ষেত্রে যেমন একটাই মাত্র তোমার অফস্প্রিং হয় একবারে। এবার হোমিনিটি মানে কি হচ্ছে, দেখ এবার হোমিনিটিতে চলে আসো। এখানে বলছে আর নোন ফর বিং বাইপেডাল মানে হচ্ছে যারা দুটো পায়ের উপর ভর দিয়ে চলাফেরা করে। ওকে, রেফার্স টু দ্য এবিলিটি টু ওয়াক অন টু লেগস আর অপোজ টু ফোর অ্যান্ড হ্যাভিং, মানে মাংকির ক্ষেত্রে কি দুখানা হাতও করছে, তোমার পায়ের মতো কাজ করছে, কিন্তু মানুষের ক্ষেত্রে সে দুখানা পায়ে শুধুমাত্র পায়ের মতো কাজ করছেন। লার্জার ব্রেন রিলেটেড টু হায়ার ইন্টেলিজেন্স, যার ব্রেন যত বড় হবে সেখানে কী হবে, ইন্টেলিজেন্সের পরিমাণটা বেশি হবে। অ্যান্ড দ্য এবিলিটি টু মেক ইউজ টুলস, এবং তারা এবং বলছে এবং তাদের বুদ্ধি হবে, এবং যারা কি বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করবে। মডার্ন হোমোসেপিয়েন্স আর দ্য অনলি মেম্বার হু আর বাইপেডাল, তাহলে একমাত্র যে আধুনিক মানুষ হোমোসেপিয়েন্স তারাই একমাত্র কি হচ্ছে, তারাই তোমার বাইপেডাল, অর্থাৎ দুই পায়ের উপর ভর দিয়ে চলাফেরা করে। তারা বুঝতে পারলে যে কর্ডাটার মধ্যে রয়েছে ম্যামেলিয়ার মধ্যে রয়েছে প্রাইমাটার মধ্যে রয়েছে হোমিনিটির মধ্যে রয়েছে সাধারণত কি হোমো, এবং হোমোর মধ্যে হচ্ছে হোমোসেপিয়েন্স। এরপর আরেকটা উদাহরণ দিই ম্যাঙ্গো প্ল্যান্টের ক্ষেত্রে, যে এগুলো ক্যারেক্টারিস্টিক কীভাবে করা হচ্ছে, তো এগুলো কিছুর ভিত্তি করে পৃথক করা হচ্ছে, এগুলো ভিত্তি করা হচ্ছে তোমার শ্রেণীবিন্যাসের উপরে। যেমন এখানে দেখো কিংডম, এগুলো সাব কিংডম, এগুলো হচ্ছে তোমার সাব কিংডম অর্থাৎ সাব ক্যাটাগরি। তাহলে দেখো বলছে কি সাব কিংডম হচ্ছে কি প্ল্যান্ট, কিংডম মানে হচ্ছে প্ল্যান্ট। দ্বিতীয় হচ্ছে সাব কিংডম মানে ট্রাকিওফাইটা কাদেরকে বলা হচ্ছে, যারা ল্যান্ড ভাস্কুলার প্ল্যান্ট, তাদের দেহে জাইলেম এবং ফ্লুয়েম থাকে। তারপর হচ্ছে কি সুপার ডিভিশন, তারপর হচ্ছে তোমার কি, তাহলে এখানে দেখো ট্রাকিওফাইটা মানে কি বললাম, ট্রাকিওফাইটা মানে যারা তোমার ভাস্কুলার বান্ডেল যুক্ত জীব। ভাস্কুলার বান্ডেল কারা, যেখানে তোমার জাইলেম এবং ফ্লুয়েম থাকবে। স্পারমাটোফাইটা মানে কি, যে সমস্ত প্রাণীর, এবার ভাস্কুলার বান্ডেল থাকলো, অ্যাঞ্জিওস্পার্ম ভাস্কুলার বান্ডেল রয়েছে, জিমনোস্পার্ম ভাস্কুলার বান্ডেল রয়েছে, আবার তোমার ফার্নেও রয়েছে। তাহলে এদের মধ্যে যারা আবার বীজ তৈরি করে তাদেরকে ভাগ করছি আমরা কিসে, স্পারমাটোফাইটা হিসেবে। যেমন এক্সাম্পল হয়ে গেল তোমার জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, টেরিডোফাইট বাদ হয়ে গেল। এবার ম্যাগনোলিওফাইট ফ্লাওয়ারিং প্ল্যান্টস, এবার অ্যাঞ্জিওস্পার্ম এবং জিমনোস্পার্মের মধ্যে যারা ফুল তৈরি করে, জিমনোস্পার্মরা ফুল তৈরি করে না, অ্যাঞ্জিওস্পার্মরা ফুল তৈরি করে। এবার দেখো বলছে ম্যাগনোলিওপসিডা মানে কি, এবার যারা ফুল তৈরি করে তাদের মধ্যে কিছু রয়েছে যারা একবীজপত্রী, কিছু রয়েছে দ্বিবীজপত্রী। ম্যাগনোলিওপসিডা মানে হচ্ছে যারা দ্বিবীজপত্রী। তারপর হচ্ছে রোজিডি, স্যাভেন্ডেলিস, তারপর অ্যানাকার্ডেসি মানে সুম্যাক ফ্যামিলি বলতে কাজু বাদামের যে ফ্যামিলি তাকে বলা হচ্ছে। ওর মধ্যে একটা ভাগ হচ্ছে ম্যাঙ্গিফেরা, মানে ম্যাঙ্গো আমের ফ্যামিলি, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। ওকে, এই তো হচ্ছে তোমার ক্লাসিফিকেশন। এইভাবে এত ক্যারেক্টারিস্টিকের মাধ্যমে একটা জীবের শনাক্তকরণ করা হয়। এরপর দেখো ট্যাক্সোনমিক এইড মানে কি আমরা বুঝি, এইড মানে এমন কিছু জিনিস যেটা হচ্ছে কোনো একটা জিনিসকে সাহায্য করে বা ইজি করে দেয়। তো বিন্যাস ভিত্তিক যে নামকরণ, শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাস এবং জাতিজনিকগত সম্পর্ক বের করার যে পদ্ধতি, সেই পদ্ধতি সহজ করার জন্য কিছু এইডসের দরকার পড়ছে। যেমন দেখো ট্যাক্সোনমিক স্টাডিজ অফ ভ্যারিয়াস স্পিসিস প্ল্যান্ট, অ্যানিমালস অ্যান্ড আদার অর্গানিজমস আর ইউজফুল ইন এগ্রিকালচার, forestry, industry in general in knowing our bioresources and the biodiversity. তারা কি বলছে, এই যে আমাদের জীব সম্পর্কে যে আমরা জানবো, জীবের চারিত্রিক বৈশিষ্ট্য, তাকে শনাক্তকরণ করে নির্দিষ্ট গতিতে ভাগ করা, সেটা আমাদের কি কাজে লাগছে, সেটা আমাদের মানে ডেভেলপ করতে সাহায্য করছে এগ্রিকালচার, ফরেস্ট্রিকে ডেভেলপ করতে সাহায্য করছে। তারপর হচ্ছে কি ডাইভার্সিটি, জীব বৈচিত্র্য দেখা যাচ্ছে, এবং দ্য স্টাডিজ উড রিকোয়ার কারেক্ট ক্লাসিফিকেশন অ্যান্ড আইডেন্টিফিকেশন। এই জন্য আমাদের কি পড়াশোনা করার কিছু দরকার, যে কারেক্টলি যাতে মানে ঠিকঠাকভাবে আইডেন্টিফিকেশন হয় এবং ক্লাসিফিকেশন হবে, আইডেন্টিফিকেশন হবে। আইডেন্টিফিকেশন অফ অর্গানিজম রিকোয়ার ইন্টেন্সিভ ল্যাবরেটরি অ্যান্ড ফিল্ড স্টাডিজ। এবার ধরুন শনাক্তকরণ করবে, তো কোনো একটা জীবকে শনাক্ত করতে গেলে তাকে তার যে ফিল্ডে সে গ্রো করছে সেই ফিল্ডে গিয়েই শনাক্তকরণ প্রসেসটা করতে হবে।
These are also fundamental to studies and essential for training of systematics. এবার সিস্টেমেটিক সম্পর্কে জানতে গেলে তোমাকে ট্রেন্ড হতে হবে, কারণ সিস্টেমেটিক্স হচ্ছে মলিকুলার বায়োলজি লেভেলের কাজ। It is used for classification of an organism and the information gathered is also stored along with the specimen. In some cases, the specimen preserved for future studies. ধরুন একটা গাছ সম্পর্কে তুমি পড়াশোনা করছো, এবার গাছটা তুমি তো ফিল্ডে গিয়ে দেখতে পাচ্ছ, কিন্তু সবসময় তো ফিল্ডে যাওয়া যাবে না, সেজন্য গাছটা কী করতে হবে, ওখান থেকে নিয়ে এসে কোনো জায়গায় সংরক্ষণ করে রাখতে হবে, যাতে তুমি যে কোনো সময় তোমার ইচ্ছা হলে বা তোমার রিসার্চের কাজ শেষ হয়ে গেল, গাছটা যাতে হার্ডবেরিয়াম হিসেবে কোনো একটা মিউজিয়ামের মধ্যে সংরক্ষিত থেকে যায়। গাছটা বিলুপ্ত হয়ে গেলে গাছটা স্যাম্পেল যাতে পৃথিবীতে থেকে যায়। যার প্রথম হচ্ছে হার্বেরিয়াম। তো হার্বেরিয়ামটা কী জিনিস? হার্বেরিয়াম হচ্ছে এমন একটি জায়গা যেখানে কি হচ্ছে ট্যাক্সোনমিস্টরা ফিল্ড থেকে গাছপালা তুলে এনে সেই জায়গা থেকে সংরক্ষণ মানে শুকিয়ে একটা হার্বেরিয়াম সিট 100% কটন ক্লথ পেপার বলা হয় ওগুলোকে, ওর মধ্যে তোমার ফিক্সড করে রাখে। তো হার্বেরিয়ামে কী করা হয়, হার্বেরিয়াম হচ্ছে ধরুন এরকম একটা হার্বেরিয়াম সিট থাকে, এই সিটটার সাইজ হচ্ছে তোমার 29 সেন্টিমিটার অ্যান্ড 11.5 মানে হচ্ছে 29 সেন্টিমিটার, সরি এটা 11, দিস ইজ 11 সেন্টিমিটার আর এটা 29 তার 29 এটা ভুল, 11 সেন্টিমিটার আর হচ্ছে 29 সেন্টিমিটার, বা বলতে পারো এটা হচ্ছে কত 41 সেন্টিমিটার 41 সেন্টিমিটার এবং 16.5 সেন্টিমিটার হয় এর সাইজ। এবং এখানে কি হয়, এখানে একটা স্টিকার লাগানো থাকে, সেই স্টিকারে কি হয়, সেই স্টিকারে তোমার সমস্ত ডিটেলস দেওয়া থাকে, কে কালেকশন করলো, কোথা থেকে কালেকশন করলো, কখন কালেকশন করলো, কী অর্গানটা কালেকশন করলো, ওর পুরো ডিটেলস ইনফরমেশন দিয়ে দেওয়া হয়। এবং এই সিটটার সাইজ হচ্ছে কত, এটা হচ্ছে 11 সেন্টিমিটার আর 7 সেন্টিমিটার। তারপর চলে এসে এবার তাহলে হার্বেরিয়াম ইজ স্টোর হাউস। হার্বেরিয়াম কি, যেমন আমাদের রয়্যাল আমাদের যেমন হচ্ছে কি শিবপুর বোটানিক্যাল গার্ডেন, ওখানে মোটে 2 লক্ষ তোমার হার্বেরিয়াম রয়েছে। স্টোর হাউস অফ কালেক্টেড প্ল্যান্ট স্পেসিমেন। তাহলে এখানে কি করা হয়, এরকম ধরনের একটা প্ল্যান্টের পাতাকে আমি কালেকশন করলাম, সেই পাতা কালেকশন করার পর পাতাটাকে শুকিয়ে ভালো করে তোমার এর মধ্যে আমি কী করবো, পেস্ট করে দিয়ে এটাকে সংরক্ষণ করে দিলাম। কালেক্টেড প্ল্যান্ট স্পেসিমেন দ্যাট আর ড্রাইড, প্রথমে তাকে একটা উদ্ভিদকে নিয়ে আসা হয়, তারপর তাকে প্রাণীদের ক্ষেত্রে কি হয়, প্রাণীটাকে নিয়ে আসার পর ফর্মালিনে ডুবিয়ে রেখে দেওয়া হয়, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে একটা অন্যরকম। উদ্ভিদের ক্ষেত্রে সেটাকে আনার পরে ভালো করে ড্রাই করা হয়, ড্রাই করার পর প্রেস করা হয়, প্রেস করে তারপর সেটাকে হার্বেরিয়াম শিটের উপর আঠা দিয়ে লাগিয়ে দেওয়া হয়। ফার্দার দিস শিটস আর অ্যারেঞ্জ অ্যাকর্ডিংলি টু ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড সিস্টেম অফ ক্লাসিফিকেশন। এই যে হার্বেরিয়ামের যে অ্যারেঞ্জমেন্টটা হবে, কোন হার্বেরিয়াম প্ল্যান্টে তো অনেকগুলো ফ্যামিলি রয়েছে, কোন ফ্যামিলির প্ল্যান্ট আগে হবে, কোন ফ্যামিলির প্ল্যান্ট পরে হবে, সেটাকে নিয়ন্ত্রণ করে কে, বেনথাম অ্যান্ড হুকার সিস্টেম অফ ক্লাসিফিকেশন। বেনথাম অ্যান্ড হুকার, বেনথাম অ্যান্ড হুকার ফ্যামিলি, হুকার সিস্টেম অফ ক্লাসিফিকেশনে করা হয়। These specimens along with their description on herbarium seeds become also carry a label providing information about the herbarium seeds also carry a label। তাহলে কি হচ্ছে আমি বললাম, এটা যদি হার্বেরিয়াম সিড হয় এবং হার্বেরিয়াম সিডের মধ্যে একটা 7 বা 11 সেন্টিমিটারের একটা স্টিকার হয়, লেবেল। দ্য হার্বেরিয়াম সিডস ক্যারি এ লেবেল প্রোভাইডিং ইনফরমেশন অ্যাবাউট ডেট, কোন ডেটে কালেক্ট করার গাছটা, কোথা থেকে কালেকশন করা হলো, এবং লোকাল এবং তার লোকাল নাম কি, আবার বোটানিক্যাল নাম কি, ফ্যামিলিটা কি, আর হচ্ছে লোকাল কালেক্টর নেম, যে কালেক্ট করলো। হার্বেরিয়া অলসো সার্ভ অ্যাজ কোয়াইক রেফারেল সিস্টেম ইন ট্যাক্সোনমি। এবার ধরো যখন তুমি তো গাছটা পাওয়া যাচ্ছে না হয়তো, কিন্তু তোমার কাছে যদি স্টোর রয়েছে, সেখান থেকে দেখে তুমি ট্যাক্সোনমির কাজটা কমপ্লিট করে নিতে পারবে। এবার বোটানিক্যাল গার্ডেন মানে হচ্ছে যে গার্ডেনের মধ্যে উদ্ভিদদের চাষ করা হয়, যেমন আচার্য জগদীশচন্দ্র বোস ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন কোথায় রয়েছে, শিবপুরে। সেখানে কি করা হয়, বিভিন্ন ধরনের
প্রজাতির গাছগুলোকে, যেগুলো আমাদের দেশে হয়তো পাওয়া যায় না, সেই গাছগুলোকে এনে কালেক্ট করা হয়। ওকে, এবং তাকে হাইব্রিডাইজেশনের মাধ্যমে বিভিন্ন গাছ তৈরি করা হয়। তাহলে এখানে কি বলছে, বোটানিক্যাল গার্ডেন, দিজ স্পেশালাইজড গার্ডেন্স হ্যাভ কালেক্টিং লিভিং প্ল্যান্টস ফর রেফারেন্স। তাহলে বোটানিক্যাল গার্ডেনে কী হয়, এখানে যেমন কেউ একটা কাগজের মধ্যে প্রেস করে জিনিসটাকে তুলে রাখা হলো, কিন্তু এক্ষেত্রে কি হয়, বোটানিক্যাল গার্ডেনে সেটাকে তোমার করা হয়, যেগুলো স্পিস ভারতবর্ষে পাওয়া যায় না, সেই জিনিসগুলো হয়তো ভারতবর্ষে এনে সেখানে চাষ করা হয়। তারপর বলছে কি, দ্য প্ল্যান্ট স্পিসিস ইন দিস গার্ডেন্স আর গ্রোন ফর আইডেন্টিফিকেশন পারপাস। এবং প্ল্যান্টগুলোকে হয়তো যে প্ল্যান্টটার সাথে বিলুপ্ত হয়ে গেছে সেই প্ল্যান্টটাকে না করলে আইডেন্টিফিকেশন পারপাস অ্যান্ড ইচ প্ল্যান্ট ইজ লেবেল। তারপর সেই প্ল্যান্টগুলোকে লেবেল করে দেওয়া হয়, ইন্ডিকেটিং ইটস বোটানিক্যাল আর সায়েন্টিফিক নেম অ্যান্ড হিজ ফ্যামিলি। তারপর হচ্ছে বাকি মিউজিয়াম। তাহলে মিউজিয়ামের কথা সবাই জানো, যে একটা সংরক্ষিত প্লেস যেখানে কী হয়, বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীদের বীজ সংরক্ষণ করে রাখা হয়। বায়োলজিক্যাল মিউজিয়াম আর জেনারেলি সেট আপ ইন এডুকেশনাল ইনস্টিটিউটস সাচ এজ স্কুল এবং কলেজেও রয়েছে। তারপর হচ্ছে কি, মিউজিয়াম হ্যাভ কালেকশন অফ প্রিজার্ভ প্ল্যান্ট। এই তিনটে, বোটানিক্যাল গার্ডেন বলো বা এই তোমার হারবেরিয়াম বলো বা মিউজিয়াম, এদের প্রধান কাজই হচ্ছে যে স্পেসিমেনগুলো সবসময় আনার জন্য সবসময় মাঠে যাওয়ার দরকার নেই, কিছু স্পেসিমেন আনার পর সেটাকে প্রিজার্ভ করে রেখে দেওয়া এবং সেখান থেকে ডেটা কালেকশন করে লেখা। প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমাল স্পেসিমেন মে অলসো বি প্রিজার্ভ অ্যাজ ড্রাই স্পেসিমেন। সেগুলোকে ড্রাই স্পেসিমেন হিসেবে প্রিজার্ভ করার জন্য করা হচ্ছে। এবার হচ্ছে কি, স্পেসিমেন আর প্রিজার্ভড ইন দ্য কান্ট্রিজ অর জার্স ইন প্রিজারভেটিভ সলিউশন। প্রিজারভেটিভ মানে ইথানল সলিউশনের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়, ফরমালিনের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়। প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস স্পেসিমেন মে অলসো বি প্রিজার্ভ অ্যান্ড ড্রাই স্পেসিমেন। এবং প্ল্যান্ট এবং অ্যানিমালের ক্ষেত্রেও স্পেসিমেনগুলো ড্রাই কন্ডিশনেও প্রিজার্ভ করা যেতে পারে। ইনসেক্টস আর প্রিজার্ভড ইন ইনসেক্টস বক্সেস অফ আফটার কাউন্সিলিং preserved as dry specimen. Insects are merely insects are preserved in insect boxes after collecting, killing or pinning. তাহলে কি হচ্ছে, একটা ইনসেক্ট বক্স রয়েছে, ইনসেক্ট বক্সের মধ্যে তাকে ফর্মের মধ্যে ডুবিয়ে সে পিন আপ করে রেখে দেওয়া হয়। লার্জ অ্যানিমালস লাইক বার্ডস অ্যান্ড ম্যামলস আর ইউজুয়ালি স্টাফড অ্যান্ড প্রিজার্ভড। মিউজিয়াম অফেন হ্যাভ কালেকশন অফ স্কেলিটন অফ অ্যানিমাল। মিউজিয়ামের মধ্যে কী হয়, বিভিন্ন বিলুপ্ত হয়ে গেছে সমস্ত প্রাণীদের হাড়কে সংরক্ষণ করে। তারপর চলে এসো নেক্সট পেজ, বলছে জুলজিক্যাল পার্ক। তাহলে বোটানিক্যাল গার্ডেনে যেমন উদ্ভিদগুলোকে কাল্টিভেট করা হলো, সেরকম জুলজিক্যাল পার্কের মধ্যে প্রাণীদের করা, যেমন আমাদের আলিপুর চিড়িয়াখানা একটা জুলজিক্যাল পার্ক। দিজ আর দ্য প্লেস হোয়ার ওয়াইল্ড অ্যানিমালস আর কেপ্ট ইন প্রোটেক্ট environment under human care and which enable us to learn about their food habitat and behavior. তাহলে কী হচ্ছে, এক জুলজিক্যাল পার্কের মধ্যে অ্যানিমালদেরকে তো কাল্টিভেট করা হচ্ছে এবং অ্যানিমালগুলোকে সেখানে কাল্টিভেট করার ফলে তার লাইফ জীবনের যে একটা ধর্ম রয়েছে সেটা কী করা হচ্ছে, জানা হচ্ছে। অল অ্যানিমালস ইন জু আর প্রোভাইডেড অ্যাজ ফার অ্যাজ পসিবল দ্য কন্ডিশন সিমিলার টু দ্য ন্যাচারাল হ্যাবিটেট। অর্থাৎ তারপর হচ্ছে কি, অল অ্যানিমালস ইন আ জু আর প্রোভাইডেড অ্যাজ ফর অ্যাজ পসিবল দ্য কন্ডিশন সিমিলার টু দ্য ন্যাচারাল হ্যাবিটেট। মানে এটা একটা পার্ক তৈরি করা দেওয়া হয়েছে, পার্কের মধ্যে কি সে প্রাণীর খাওয়া দাওয়া সব কিছুকে নর্মাল করে দেওয়া হয়েছে, যেমন এটা আগে বন্যে থাকবো সেরকম। এবার কি, হোয়াট ইজ কি, তো ট্যাক্সোনমিতে আমরা পড়লাম কি, যে ট্যাক্সোনমিতে নামকরণ এবং শ্রেণীবিন্যাস করতে গেলে প্রথমে কি হচ্ছে, শনাক্তকরণের দরকার। তো শনাক্তকরণ করতে গেলে কি দরকার, তোমাকে ক্যারেক্টার দরকার। কীরকম ক্যারেক্টার দরকার, যেমন একটা এক্সাম্পল আমরা বলি যে ধরুন একটা অ্যানিমাল, একটা প্রাণী রয়েছে অ্যানিমাল, এবার সেই অ্যানিমালটা তোমার
হচ্ছে কি, একটা হচ্ছে রেড ব্লাড কন্টেনিং, একটা হচ্ছে রেড ব্লাড, একটা হচ্ছে রেড ব্লাড থাকবে যার, আর একটা হচ্ছে নন রেড ব্লাড, নন রেড ব্লাড, নন রেড ব্লাড। তাহলে দেখো এখানে বলছে যারা রেড, একটা রেড ব্লাড অ্যানিমাল রয়েছে না, তাহলে কি দুটো এখানে ক্যারেক্টার রয়েছে, একটা হচ্ছে যাদের ক্ষেত্রে লোহিত রক্তকণিকা রয়েছে, যাদের ক্ষেত্রে লোহিত রক্তকণিকা নেই। এখানে যে দুটো অপোজিট ক্যারেক্টারকে নেওয়া হয়েছে এগুলোকে বলা হচ্ছে কি, কি, এবং প্রত্যেকটাকে বলা হচ্ছে লিড, প্রত্যেকটাকে কি বলা হচ্ছে, প্রত্যেকটাকে তোমার লিড বলা হয়, লিড বলা হয়। এরপরে দেখো বলছে তাহলে কি ইজ দ্য অ্যানাদার ট্যাক্সোনমিক্যাল এইড ইউজড ফর আইডেন্টিফিকেশন অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। তার প্ল্যান্ট এবং অ্যানিমালকে আইডেন্টিফাই করার জন্য যে সমস্ত ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলো লাগবে সেই ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলোকে বলা হচ্ছে তোমার ট্যাক্সোনমিক এইডস বেসড অন দ্য সিমিলার। তাহলে এখানে আমি বললাম কি, যে সমস্ত অ্যানিমালের মধ্যে রেড ব্লাড রয়েছে তারা একটা ক্যাটাগরিতে পড়ে গেল, এবং যে সমস্ত অ্যানিমালের মধ্যে রেড ব্লাড নেই তারা আরেকটা ক্যাটাগরিতে পড়ে গেল। এবার যাদের মধ্যে রেড ব্লাড নেই ওই সমস্ত অ্যানিমালগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে কি হার্ড বডি, যাদের বডিটা খুব শক্ত, আর যাদের বডিটা খুব নরম, সফট বডি, সফট বডি। এবার সফট বডির মধ্যে কি রয়েছে আবার দুটোর সঙ্গে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে তোমার যেখানে সেল রয়েছে, সে কী হচ্ছে যে তাদেরকে আবার কী করা হচ্ছে, যেমন তোমার হচ্ছে কি সেলফিশ, যাদের সেল রয়েছে, আর যাদের কি রয়েছে নো সেল, বাইরে দিয়ে যাদের কভার নেই, যেমন এখানে সেলফিশ, আর যেমন এখানে হচ্ছে জেলিফিশ। তাহলে এখানে প্রত্যেকটা স্টেপকে দুটো করে অপোজিট ক্যারেক্টার দ্বারা ভাগ করা হয়েছে, কোথাও আছে কোথাও নেই, যারা আছে তারা একটা ক্যাটাগরিতে, যারা নেই তাদের অন্য ক্যাটাগরিতে ফেলা হয়েছে। দ্য কি আর বেসড অন দ্য কন্ট্রাস্টিং ক্যারেক্টার। তাহলে এগুলো কি, এই যে যখন রেড ব্লাড আছে আর রেড ব্লাড নেই, দুটো কন্ট্রাস্টিং ক্যারেক্টার, ক্যারেক্টার্স জেনারেলি ইন পেয়ার কল্ড কাপলেট। তাহলে এই দুটো ক্যারেক্টার যে এখানে এখানে ধরুন হার্ড বডি, সফট বডি, তাহলে দুটো অপোজিট ক্যারেক্টার, এবং অপোজিট ক্যারেক্টার দুটোকে বলা হচ্ছে কাপলেট, কাপলেট। ইট রিপ্রেজেন্টস দ্য চয়েস মেড বিটুইন টু অপোজিট অপশন। তাহলে কি এখানে হার্ড বডি আর সফট বডি, তো হার্ড বডির ক্ষেত্রে কি সেল, যাদের হার্ড বডি মানে যাদের বাইরে দিয়ে কভার রয়েছে একটা সেল রয়েছে, সে তোমার সেলফিশের ক্ষেত্রে হতে পারে, আর যাদের চারিদিকে কভার নেই তারা হচ্ছে সফট বডি, যেমন তোমার জেলিফিশের ক্ষেত্রে হতে পারে। তার দুটো অপোজিট ক্যারেক্টারগুলো কাপলেট বলা হচ্ছে। দিস রেজাল্টস ইন অ্যাকসেপ্টেন্স অফ অনলি ওয়ান অ্যান্ড রিজেকশন অফ আদার্স। তাহলে আমার যদি লোহিত রক্তকণিকাযুক্ত প্রাণীদের দরকার হয় তাহলে শুধু রেড ব্লাডগুলোকে নিলাম আর নন রেড ব্লাডগুলোকে বাদ দিয়ে দিলাম। সেপারেট ট্যাক্সোনমিক কিজ আর রিকোয়ার্ড ফর ইচ ট্যাক্সোনমিক ক্যাটাগরি সাচ ফ্যামিলি জেনাস স্পিসিস। তাহলে প্রত্যেকটা যে র্যাঙ্ক বা ক্যাটাগরি পড়েছি আমরা প্রত্যেকটার ক্ষেত্রে এটা আলাদা নিতে হবে। ফ্লোরা ম্যানুয়ালস, এছাড়াও এই ধরনের আমরা কী পড়লাম, একটা পড়লো বোটানিক্যাল গার্ডেন পড়লাম, জুলজিক্যাল পার্ক পড়লাম, তারপর তোমার হারবেরিয়াম পড়লাম, মিউজিয়াম পড়লাম। এগুলো ছাড়াও যেমন রয়েছে ফ্লোরা মানে হচ্ছে যে একটা এলাকায় যে সমস্ত উদ্ভিদ পাওয়া যায় তাদেরকে ফ্লোরা বলা হয়, এবং যেগুলো প্রাণী পাওয়া যায় তাদেরকে একসঙ্গে ফাউনা বলে। ম্যানুয়ালস মানে হচ্ছে কি যে এলাকায় যে জীবটা আছে তার সম্পর্কে একটা তথ্য যে কপির মধ্যে লেখা থাকে ম্যানুয়ালস বলা হয়, এবং ওরকম তথ্যযুক্ত সাথে ডায়েরিকে মনোগ্রাফও বলা হয়ে থাকে। অ্যান্ড ক্যাটালগ মানে হচ্ছে যেটা তোমার হয়তো কোনো একটা জীবকে শনাক্তকরণ করছো, তো জীবটার একটা ট্যাগ লাগিয়ে দিলে সেটা ক্যাটালগ বলা হচ্ছে। আর সাম আদার মিনস অফ রেকর্ডিং ডেসক্রিপশন দে অলসো হেল্প ইন কারেক্ট আইডেন্টিফিকেশন। তাহলে এগুলো কী করছে, এই যে ম্যানুয়ালস, ফ্লোরা, মনোগ্রাফ, ক্যাটালগ, এগুলো কী করছে, নির্দিষ্ট ক্যারেক্টার রিপ্রেজেন্ট করছে, যেটা একটা আদর্শ ক্লাসিফিকেশন করে আসলে শনাক্তকরণ করছে। ফ্লোরা কন্টেন দ্য অ্যাকচুয়াল অ্যাকাউন্ট অফ হ্যাবিটেট মানে যে অঞ্চলে জীবটা বাস করছে, ডিস্ট্রিবিউশন যে অঞ্চলের মধ্যে জীবটা ছড়িয়ে রয়েছে, অফ প্ল্যান্টস অফ গিভেন এরিয়া, দিস প্রোভাইডেড দ্য ইন্ডেক্স টু দ্য
ইন দ্য প্ল্যান্ট স্পিসিস ফাউন্ড ইন এ পার্টিকুলার এরিয়া। ম্যানুয়াল তার কী হলো, বলছে যে ম্যানুয়ালস আর ইউজফুল ইন প্রোভাইডিং ম্যানুয়াল কী করছে, ইনফরমেশন দিচ্ছে ফর আইডেন্টিফিকেশন অফ নেমস অফ স্পিসিস ফাউন্ড ইন এরিয়া। তাহলে এই যে ম্যানুয়ালগুলোর মধ্যে বললাম যে ইনফরমেশন লিখে রাখতে হবে, তো সেগুলো কী হচ্ছে, একটা জীব সম্পর্কে কনসেপ্ট খুব সহজে পেয়ে নেওয়া যাবে। আর মনোগ্রাফ কন্টেন্ট ইনফরমেশন অফ অন অ্যানি ওয়ান ট্যাক্সন, যে কোনো একটা ট্যাক্সনের ব্যাপারে কী করছে, তোমার ইনফরমেশন রাখছে হচ্ছে মনো মানে একটা, গ্রাফ মানে ইনফরমেশন রাখছে। এবার আমরা চলে আসছি সামারিতে। সামারি কী বলছে দেখো, তাহলে এই চ্যাপ্টারটার সামারি বলছে দ্য লিভিং ওয়ার্ল্ড ইজ রিচ অফ ভ্যারাইটি। তাহলে আমরা দেখলাম কি যে পৃথিবীতে 1.7 মিলিয়ন জীব রয়েছে, মানে এই পৃথিবীটা পুরো ভ্যারাইটিতে ভর্তি। মিলিয়ন অফ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমালস হ্যাভ বিন আইডেন্টিফাইড অ্যান্ড ডিসক্রাইবড বাট লার্জ নাম্বার স্টিল রিমেন আননোন। তো আমরা বলেছিলাম কি যে 1.7 মিলিয়ন তোমার অর্গানিজম আবিষ্কার হয়েছে, কিন্তু এটা মাত্র 18 থেকে 20% টোটাল জীবের। তো এখন অনেক জীব বাকি। দে ভেরি রেঞ্জ অফ অর্গান ইন টার্ম সাইজ, আর তারা কী হচ্ছে, সাইজের দিক দিয়ে, দেহের বর্ণের দিক দিয়ে, তাদের বাসস্থানের দিক দিয়ে, তাদের ফিজিওলজিক্যাল শারীরবৃত্তীয় এবং মরফোলজিক্যাল ফিচার্সে মেক্স আস সিক টু আইডেন্টিফাই। মানে প্রত্যেকটা জীবের সব রকম যে আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো দিয়ে আমরা কী করছি, তাদেরকে আলাদা করছি। ইন অর্ডার টু ফ্যাসিলিটেট দ্য স্টাডি অফ কাইন্ডস অ্যান্ড ডাইভার্সিটি অফ অর্গানিজম, বায়োলজিস্ট হ্যাভ ইভলভ সার্টেন রুলস। এবং এত বিশাল পরিমাণে যে জীব রয়েছে পৃথিবীতে, সেই জীবগুলোকে আইডেন্টিফাই করার জন্য বায়োলজিস্টরা কী করেছে, নির্দিষ্ট কিছু প্রিন্সিপাল তৈরি করেছে। এগুলো কিছু প্রিন্সিপালকে আইডেন্টিফিকেশন করার জন্য বৈশিষ্ট্য দরকার, নোমেনক্লেচার নামকরণ করছে এবং ক্লাসিফিকেশন করছে। দ্য ব্রাঞ্চ অফ নলেজ ডিলিং উইথ দিজ অ্যাসপেক্টস কল ট্যাক্সনমি। তাহলে জীববিদ্যার যে শাখায় তোমার কী করা হচ্ছে, ক্লাসিফিকেশন, আইডেন্টিফিকেশন এবং নোমেনক্লেচার সম্পর্কে আলোচনা করা হচ্ছে, তাকে ট্যাক্সনমি বলছে। দ্য ট্যাক্সোনমিক স্টাডিজ অফ ভ্যারিয়াস স্পিসিস অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস আর ইউজফুল ইন এগ্রিকালচার। এবং ওর যে নলেজগুলো রয়েছে, সেই নলেজ কোথায় ব্যবহার হচ্ছে, এগ্রিকালচার ইন্ডাস্ট্রিতে ব্যবহার হচ্ছে, ফরেস্ট্রিতে ব্যবহার হচ্ছে, ইন্ডাস্ট্রিতে, অ্যান্ড জেনারেল ফর নোয়িং আওয়ার বায়ো রিসোর্সেস অ্যান্ড দ্য ডিভোর্স। এবং বায়ো রিসোর্স, আমাদের যে বায়োলজিক্যাল যে প্রোডাক্টগুলো আমরা পাই, যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি, সেগুলো আমাদের এখান থেকে পাই। মানে এই যে নলেজ, যে ট্যাক্সোনমির যে নলেজ, সেখান থেকে আমরা পাই। দ্য বেসিক অফ ট্যাক্সোনমি লাইক আইডেন্টিফিকেশন, নেমিং অফ ক্লাসিফিকেশন অফ অর্গানিজম অ্যান্ড ইউনিভার্সালি ইভলভ আন্ডার ইন্টারন্যাশনাল কোডস। তাহলে এই যে জিনিসগুলো আমরা জীবগুলো পাচ্ছি, তাদেরকে কী হচ্ছে, শনাক্তকরণ করছি, নামকরণ, শ্রেণীবিন্যাস, এগুলো কাদের আন্ডারে করছে, ইন্টারন্যাশনাল কোড, যেমন ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, এদের কথা বলা হচ্ছে এখানে। বেসড অন দ্য রিজেম্বলেন্স, যেমন মানে জীবদের মধ্যে চারিত্রিক যে বৈশিষ্ট্য মিল রয়েছে, অ্যান্ড ডিস্টিংক্ট মানে পৃথক রয়েছে, ইচ অর্গানিজম ইজ আইডেন্টিফাইড অ্যাজ অ্যাসাইন্ড কারেক্ট সায়েন্টিফিক ও বায়োলজিক্যাল নেম। এবং প্রত্যেকটা জীবকে তার সিমিলারিটি এবং ডিসিমিলারিটির উপর ভিত্তি করে একটা নির্দিষ্ট নামকরণ করা হচ্ছে। নামকরণটা কেবল হচ্ছে নোমেনক্লেচার। অ্যান অর্গানিজম রিপ্রেজেন্টস অকুপাইজ প্লেস অর পজিশন ইন দ্য সিস্টেম অফ ক্লাসিফিকেশন, অর্থাৎ শ্রেণীবিন্যাসের যে প্রসিডিওর রয়েছে, সে একটা নির্দিষ্ট স্থান পাচ্ছে সে। দেয়ার আর মেনি ক্যাটাগরিজ অর র্যাঙ্কস অ্যান্ড আর জেনারেলি রেফার টু ট্যাক্সোনমিক ক্যাটাগরি ট্যাক্স। তাহলে আমাদের ক্লাস কিংডম, ক্লাস অর্ডার, ফ্যামিলি, জেনারেল, স্পিসিস, এগুলোকে বলা হচ্ছে category. Taxonomies have evolved a variety of taxonomic aids to facilitate identification. Well, taxonomists have evolved. Taxonomy develop করেছে variety of taxonomic aids. এই যে আইডেন্টিফিকেশন বা নোমেনক্লেচার বা তোমার হচ্ছে শ্রেণী করার জন্য ট্যাক্সোনমিস্টটা কী করেছে, মিউজিয়ামের ব্যবস্থা করেছে, জুলজিক্যাল পার্কের ব্যবস্থা করেছে, বটানিক্যাল গার্ডেনের ব্যবস্থা করেছে। তারপরে তোমার হচ্ছে কি এই যে ব্যবস্থাগুলো করার পর কি ইনফরমেশনগুলো অতি সহজে আমরা কালেক্ট করতে পারছি। These studies are carried out from the actual specimen which are collected from the field and preserved as referred as herbaria, museum and botanical. মানে কি একটা হচ্ছে কি অরিজিনাল ফিল্ড থেকে কাজ করছে, একটা হচ্ছে যেটা এনে প্রিজার্ভ করে রাখছে, সেখান থেকে কাজ করা হচ্ছে। লাইভ স্পেসিমেন অন দ্য আদার হ্যান্ড অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস আর ফাউন্ড ইন বোটানিক্যাল গার্ডেন,
জুলজিক্যাল পার্ক লাইভ স্পেশাল কোথায় পাওয়া যাচ্ছে? বটানিক্যাল গার্ডেনে, জুলজিক্যাল পার্কে। ট্যাক্সোনমিস্ট অলসো প্রিপেয়ার ডিসেমিনেট ইনফরমেশন থ্রু ম্যানুয়ালস এন্ড মনোগ্রাফ ফর ফার্দার ট্যাক্সোনমিক স্টাডিজ। তারপর হচ্ছে কি ট্যাক্সোনমিস্ট অলসো প্রিপেয়ার এ ডিসেমিনেট ইনফরমেশন থ্রু ম্যানুয়াল এন্ড মনোগ্রাফ। তারপর কি করেছে? তার ট্যাক্সোনমিস্টটা কি করলো? একটা জীবকে আইডেন্টিফাই করা, শনাক্তকরণ করা, নামকরণ করা, শ্রেণীবিন্যাসের জন্য তারা সুবিধার জন্য একটা তো হচ্ছে ফিল্ড স্টাডি করছে, এবং তার বাইরেও আবার জুলজিক্যাল পার্ক, বটানিক্যাল গার্ডেন, মিউজিয়াম, তারপর হারবেরিয়াম এগুলো তৈরি করেছে, যেখানে আমরা স্পেসিমেনটা সম্পর্কে তার শনাক্তকরণ বৈশিষ্ট্য, তার সম্পর্কে নলেজটা ঘরে বসেও পেতে পারি, আবার ফিল্ডে গিয়েও পাওয়া যায়। এছাড়াও মনোগ্রাফ তৈরি করেছে, ম্যানুয়াল তৈরি করেছে, ক্যাটালগ তৈরি করেছে, এসব জিনিসগুলোর মাধ্যমে পাওয়া যাচ্ছে। তাহলে কী কী হলো দেখো, এই অধ্যায়ে আমরা এক হচ্ছে কি ট্যাক্সোনমি পড়লাম। ট্যাক্সোনমিতে কী কী রয়েছে? 3টে ভাগ দিল। একটা হচ্ছে আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন আর নোমেনক্লেচার। প্রথমে হচ্ছে আইডেন্টিফিকেশন, শনাক্তকরণ, ফিকেশন। তারপর হচ্ছে নোমেনক্লেচার, একটা নাম দিল নোমেনক্লেচার, এবং তারপর কি করলো? সেটা তোমার ক্লাসিফিকেশন করলো, শ্রেণীবিন্যাস করলো। এবার নোমেনক্লেচারটা কি করলো? বাইনোমিয়াল নোমেনক্লেচার, অর্থাৎ দ্বিপদ নামকরণ করলো। নোমেনক্লেচার নামকরণটা হলো সেটা হচ্ছে কি বাইনোমিয়াল, অর্থাৎ একটা জেনারিক নেম ম্যাগনিফেরা ইন্ডিকা, এখানে একটা জেনাস নেম রয়েছে আর একটা স্পেসিফিক নেম রয়েছে ম্যাগনিফেরা ইন্ডিকা। তাহলে একটা জেনাস নেম, একটা স্পিসিস নেম, প্রজাতি নেম। এবার হচ্ছে কি পরে একটা আমার কি সিস্টেমেটিক্স, মানে যে সমস্ত জীবগুলোকে আমরা সেপারেশন করলাম সেটা কার উপর ভিত্তি করে হবে? আরেকটা টার্ম, সেটা নাম হচ্ছে সিস্টেমেটিক্স। তারপর পড়লাম কি আমরা ট্যাক্সোনমিক এইড, ট্যাক্সোনমিক হায়ারার্চি, হায়ারার্চিতে কী পেলাম আমরা? যেখানে অনেকগুলো ক্যাটাগরি র্যাঙ্ক বা ট্যাক্সন রয়েছে হায়ারার্চি, যেমন কিংডম পড়লাম, ক্লাস পড়লাম, অর্ডার পড়লাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, এই 7টা ভাগে ভাগ করে দিলাম, হলো। এরপর পড়লাম কি ট্যাক্সোনমিক এইড পড়লাম, অর্থাৎ জীবের শ্রেণীবিন্যাস করার জন্য যে সমস্ত জিনিসগুলো সাহায্য করে, আর্টিফিশিয়াল এইড। এখানে কি পড়লাম? এখন ট্যাক্সোনমিক কি, ট্যাক্সোনমিক কি এর মধ্যে কি আমরা পড়লাম? কি কাপলেট, দুটো অপোজিট ক্যারেক্টারকে আমরা পড়লাম। আবার কি আমরা কি হলো হারবেরিয়াম পড়লাম, এখানে হারবেরিয়াম, জুলজিক্যাল পার্ক, বটানিক্যাল গার্ডেন একটা জিনিসগুলো আমরা এখানে পড়লাম। এরপর নেক্সট হচ্ছে আমাদের এক্সারসাইজে, হোয়াই আর লিভিং অর্গানিজম ক্লাসিফাইড? কেন আমরা লিভিং অর্গানিজমগুলো ক্লাসিফাই করছি? তো লিভিং অর্গানিজম ক্লাসিফাইড মেনলি টু অ্যাভয়েড কনফিউশন, কারণ পৃথিবীতে এত রকমের যে জীব রয়েছে এবং এত রকম জীবগুলো যদি আমি না আলাদা করি, আবার যে একটা জীবের আবার একটা ভিন্ন এলাকায় নাম ভিন্ন হচ্ছে, তাহলে এই যে কনফিউশন, এটা দূর করার জন্য আমরা জীবকে শ্রেণীবিন্যাস করছি। তারপর হচ্ছে কি হোয়ার দ্য ক্লাসিফিকেশন সিস্টেম চেঞ্জিং এভরি নাও অ্যান্ড দেন? কেন সিস্টেম চেঞ্জ হচ্ছে? কারণ যত আমরা দিন যাচ্ছে সেই মাইক্রো অর্গানিজম সম্পর্কে নতুন নতুন থিওরি আবিষ্কার হচ্ছে, যার ফলে সেটা দেখা যাচ্ছে একটা জীব থেকে আরেকটা জীব আলাদা হয়েছিল, এবং মানুষ থেকে ধরুন না বাদর আলাদা হয়েছিল, কিন্তু এখন হয়তো কোনো সায়েন্টিস্ট আসলো যারা এমন কোনো ক্যারেক্টার আবিষ্কার করলো যেটা মানুষ এবং বাদরের মধ্যে একই রকম বৈশিষ্ট্য খুঁজে পেয়ে গেল, তখন ওদেরকে আরও ক্লোজ নিয়ে আসতে হবে, এই জন্য এগুলো চেঞ্জ হয়। What different criteria would you choose to classify people that you meet often? কারণ মানে কী কী ক্রাইটেরিয়ার মাধ্যমে তুমি একটা মানুষকে চুজ করবে?
তার কী করবে, তার বিহেভিয়ার দেখবে, আচার আচরণ দেখবে, জিওগ্রাফিক্যাল লোকেশন, সে কোথা থেকে আসছে, মরফোলজি, তার তার শারীরিক মানে শারীরিক গঠন কেমন রয়েছে, জেন্ডার, সে কোন লিঙ্গ আছে, সে কোন ফ্যামিলি মেম্বার থেকে এসছে, এগুলো সব দেখতে হবে। হোয়াট ডু উই লার্ন ফ্রম আইডেন্টিফিকেশন অফ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড পপুলেশন। একটা নির্দিষ্ট ইন্ডিভিজুয়াল এবং পপুলেশনের মধ্যে বলছি হোয়াট ডু উই লার্ন, আমরা কী একটা ইন্ডিভিজুয়াল এবং পপুলেশনের মধ্যে কী শিক্ষা নিতে পারি। দ্য নলেজ অফ ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান ইন্ডিভিজুয়াল অর ইটস এন্টায়ার পপুলেশন হেল্পস ইন দেয়ার আইডেন্টিফিকেশন, কারণ similarities and dissimilarities among the individuals of same kinds or between different type organism। তাহলে আমরা কি পপুলেশন মানে গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালসকে পপুলেশন বলছি। তো এই যে পপুলেশন বা ইন্ডিভিজুয়াল সম্পর্কে পড়ে আমরা কি করতে পারবো, কী সব তার সিমিলার এবং ডিসিমিলার যে ক্যারেক্টারগুলো রয়েছে সেই ক্যারেক্টারগুলো আলাদা করতে পারবো। গিভেন দ্য বিলো সায়েন্টিফিক নেম ম্যাঙ্গো আইডেন্টিফাই, দেখা ম্যাঙ্গো হচ্ছে কি ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। Define a taxon, give some example of taxa at different hierarchy. A taxon, plural taxa, is a unit of classification. The example of taxa at different hierarchical level is followed: genus, family, order, class, phylum, division, plants, in branch, and kingdom are ascending order. Then can you identify the correct sequence of taxon or categories? তাহলে প্রথমে কী হবে, প্রথমে দেখো আমাদের স্পিসিসের নাম হবে, জেনাসের নাম হবে, অর্ডারের নাম হবে, ফাইলামের নাম হবে। এরপর দেখো কিংডম, কিংডমের পর কিংডম হচ্ছে প্ল্যান্টি, ফাইলাম হচ্ছে ম্যাগনোলিওফাইটা। তাহলে এখানে কী ব্যবহার হয়েছে দেখো, ফাইটা ব্যবহার হয়েছে, সাফিক্স হয়ে গেছে ফাইটা। সাব ফাইলামের ক্ষেত্রে ফাইটিনা, ম্যাগনোলিওফাইটিনা। তারপর হচ্ছে কি ক্লাসের ক্ষেত্রে অফসিডা, এগুলো হচ্ছে সাফিক্স, যেমন হচ্ছে অ্যাস্টেরোপসিডা, এটা ফ্যামিলির নাম, ক্লাসের নাম, ক্লাসে সিডা যুক্ত হয়েছে, অফসিডা যুক্ত হয়ে গেছে। অর্ডারের ক্ষেত্রে এলিস যুক্ত হবে, অ্যাস্টেরিলিস। সাব অর্ডারের ক্ষেত্রে ইনি যুক্ত হবে, অ্যাস্টেরিনি। ফ্যামিলির ক্ষেত্রে এসি যুক্ত, অ্যাস্ট্রেসি। সাব ফ্যামিলির ক্ষেত্রে ওয়েডি, অ্যাস্টেরয়েডি। ট্রাইবের ক্ষেত্রে ইএই, ইএই। জেনাসের ক্ষেত্রে হেলিয়ান্থাস। এসব জিনিসগুলো লক্ষ্য করো একটু, যে কী কী সাফিক্স ইউজ হয় কার কার পিছনে, এটা অনেক পরীক্ষায় আসে। তারপর বলছে ডিফাইন দ্য আন্ডারস্ট্যান্ড দ্য ফলোয়িং টার্মস। ফাইলাম, তো ফাইলাম কাকে বলা হচ্ছে, তো সব নিচ থেকে শুরু করি আমরা। জেনাস হচ্ছে কি গ্রুপ অফ স্পিসিস ইজ কল্ড রিলেটেড স্পিসিস কল্ড জেনাস, গ্রুপ অফ রিলেটেড জেনাস ইজ কল্ড অর্ডার, গ্রুপ অফ রিলেটেড অর্ডার ইজ ফ্যামিলি, গ্রুপ অফ ফ্যামিলি ইজ ক্লাস, অ্যান্ড গ্রুপ অফ ফ্যামিলি ক্লাস ইজ কল্ড ফাইলাম। তো ফাইলাম ইজ এ প্রাইমারি ডিভিশন অফ কিংডম, মানে কিংডমকে ভাগ করছে কিসে, ফাইলামে ভাগ করছি আমরা। এই যে কিংডমটাকে ভাগ করছি ফাইলামে। দেখ ইন প্ল্যান্টস দ্য টার্ম ডিভিশন ইজ ইউজড ইন সেভারাল, কিন্তু প্রায় উদ্ভিদের ক্ষেত্রে ফাইলামের জায়গায় ডিভিশন ব্যবহার করা হয়, ডিভিশন কথাটা ব্যবহার করা হচ্ছে। When we consider the animal kingdom as an example, we can see organisms with or without notochord being separated. যখন আমরা অ্যানিমাল কিংডমকে বলছি ফাইলাম, যে তাদের নোটোকর্ড আছে কি নোটোকর্ড নেই। যদি নোটোকর্ড থাকে তাহলে তার কর্ডাটার অন্তর্ভুক্ত হবে, আর না থাকে তো নন কর্ডাটা। ক্লাসের ক্ষেত্রে দেখো যেমন ম্যামেলিয়া ইনক্লুডস মেনি অর্ডার লাইক প্রাইমাটা, ম্যান, কার্নিভোর, টাইগার। ফ্যামিলির ক্ষেত্রে দেখো যেমন হচ্ছে কি ফ্যামিলি হোমিনিডি কন্টেন এপস, মাঙ্কি অ্যান্ড ম্যান, তাহলে হোমিনিডি কি একটা ফ্যামিলি। অর্ডারের ক্ষেত্রে দেখো যেমন ক্যানিডি, ক্যানিডি আমাদের কারো ডগস রয়েছে, উডস রয়েছে, জ্যাকল রয়েছে। ফেলিডির ক্ষেত্রে লেপার্ড, টাইগার, জ্যাগুয়ার রয়েছে। তারপর হচ্ছে কি জেনাস, জেনাসের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, যে যেমন সোলানাম জেনাস, সোলানাম মেলঙ্গানা, সোলানাম টিউবারোজম। সোলানামটা জেনাস আর মেলঙ্গানা টিউবারোজমটা হচ্ছে স্পিসিস। ট্রাই টু কালেক্ট অল দ্য কারেন্টলি অ্যাকসেপ্টেড মিনিং ফর দ্য ওয়ার্ড স্পিসিস। তাহলে স্পিসিসের একটাই মানে হচ্ছে যা ইন্টারব্রিডিং অর্গান, যারা পরস্পরের সঙ্গে ইন্টারব্রিড করতে পারে তাকে বলা হচ্ছে স্পিসিস। এ গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল অর্গান উইথ বেসিক সিমিলারিটিজ নোন স্পিসিস। ইন্টারব্রিডিং অর্গানিজম, সোজা কথা বলবে ইন্টারব্রিডিং অর্গানিজম, ইন্টারব্রিড অর্গানিজম।
ইজ কল্ড স্পিসিস, এটাকে আর্নস্ট মেয়ার দিয়েছিল। এবার এখানে কি সম্পর্কে কিছু বলছে, হাউ ইজ এ কি হেল্পফুল ইন দ্য আইডেন্টিফিকেশন অ্যান্ড ক্লাসিফিকেশন। তাহলে কি বললাম, কি হচ্ছে, এই যে শনাক্তকরণ করবে একটা জীব থেকে আরেকটা জীবকে আলাদা করব, সে আলাদা করার জন্য তাদের মধ্যে কি কিছু এমন বৈশিষ্ট্য দিতে হবে যেটা ওদের মধ্যে পার্থক্য রয়েছে, ডিস্টিংক্ট ক্যারেক্টার নিতে হবে। যেমন এখানে তুমি দেখতে পাচ্ছ যে একটা বার্ডসকে অর্গানিজম কন্টেন উইংস। এবার যে সমস্ত জীবের ক্ষেত্রে ডানা রয়েছে, যাদের ক্ষেত্রে ডানা থাকে না, তাহলে আমি ডানাকে নিলাম এখানে কাপলেট হিসেবে ব্যবহার করলাম। কি হিসেবে ব্যবহার করলাম, ডানার আচাদেরকে একটা ক্যাটাগরিতে ফেললাম, যাদের ডানা নেই তাদেরকে আরেকটা ক্যাটাগরিতে ফেললাম। এবার যাদের ডানা আছে ওদেরকে দেখলাম যে যাদের ডানাটা কালারফুল, যাদের ডানাটা হচ্ছে ব্ল্যাক, মানে যাদের ডানাটা হচ্ছে রঙিন, যাদের ডানাটা হবে অন্য আরেকটা ক্যাটাগরি হচ্ছে যাদের ব্ল্যাক কালার হচ্ছে। এবার যাদের কালারফুল রয়েছে তাদের ক্ষেত্রে উইং ইজ স্পটেড, উইংটা ডানাগুলি স্পট রয়েছে এবং হচ্ছে সেটা লিড কালার রয়েছে, এবং আরেকটা হচ্ছে উইং হ্যাজ বোল্ড কালার। ওকে, তো এখানে দেখো, এখানে যে উইং স্পটেড আর উইং বোল্ড, এই দুটোকে হচ্ছে লিড। ওকে, আর এখানে এই যে বিপরীত ক্যারেক্টারগুলো হচ্ছে কাপলেট, এগুলো কাপলেট। তারপর হচ্ছে তার কি যে ট্যাক্সোনমিক এইড ইউজড ইন আইডেন্টিফিকেশন অফ অ্যানিমাল প্ল্যান্ট বেসড অন দেয়ার ডিসিমিলারিটি অ্যান্ড সিমিলারিটি। তাহলে একটা ধরনের প্রাণীর পাখা আছে, একটা ডানা আছে, একটা প্রাণীর ডানা নেই, তাহলে কি এটা ডিসিমিলারিটি, ওদের পার্থক্য কী আছে। দ্য কি আর অলওয়েজ ইজ অ্যান পেয়ার, কি সবসময় দুটো ক্যারেক্টার হবে, দুটো কন্ট্রাস্টিং ক্যারেক্টার, একটা আছে একটা নেই। সো এ চয়েস হ্যাজ টু বি মেড বিটুইন টু অপোজিট অপশন। যেমন এখানে এই গ্রিন কালারে দেখো, লিভস মেইনলি বিনিথ, ফ্লাওয়ার লিল্যাক অর পার্পল। এখানে ফ্লাওয়ার্স আর ইয়েলো, তাহলে এখানে পার্পল কালার ফ্লাওয়ার, এখানে হচ্ছে ইয়েলো কালার ফ্লাওয়ার, তাহলে দুটো উল্টো ক্যারেক্টার, আলাদা ক্যারেক্টার, এবং এই দুটোকে বলা হচ্ছে লিডস। ওকে, আবার এখানে পাতার ক্ষেত্রে দেখো বলছে লিভস নট ক্রেনুলেট অ্যান্ড ফ্লাওয়ার্স ব্লু পার্পল অর নট। এখানে লিভস নট মেনলি বিনিথ ফ্লাওয়ার্স ইয়েলো। তাহলে এখানে কি হচ্ছে, এই যে এই ক্যারেক্টারটা আর এই ক্যারেক্টারটা মিলে হচ্ছে কাপলেট তৈরি হচ্ছে, আবার এই ক্যারেক্টারটা এবং এই ক্যারেক্টারটা মিলে তৈরি হচ্ছে তোমার বিট। Keys are usually analytical in nature. Okay, illustrate the taxonomical hierarchy with suitable example. Illustrate suitable example of plant and animal. এর আগে এটা ব্যাখ্যা করেছি ম্যাঙ্গিফেরা ইন্ডিকা দিয়ে মানুষ দিয়ে, আর একটা হোমো সেপিয়েন্স মানুষ দিয়ে ব্যাখ্যা করা গিয়েছে। ওকে, তো এটা আজকের মতো এই পর্যন্ত। ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টার শেষ হলো। খুব শীঘ্রই সবগুলো চ্যাপ্টার এভাবে তোমার চলে আসবে। ওকে, যদি তোমাদের কোনো সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করিও। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।